যত বড় মুখ নয় তত বড় কথা তোর, কি করে আসে? আমি তোমাকে ভালোবাসি। আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস কখনো? জানি আমি একটু কালো, তাই বলে অতটাও কালো নেই যে আমাকে বিয়ে করলে তোমার অসুবিধা হবে। দেখ, তোকে আমি আবারও মানা করতেছি, আমার পেছনে ঘুরঘুর করে নিজের সময় তুই নষ্ট করিস না। তাই ভালোই হবে আমার পেছনে ঘোরা বন্ধ করে দে। যদি না করিস, সবে মাত্র থাপ্পড় দিয়েছি, যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। সেটাই ভালো হবে। আমার কথা এরা একটু অবাকই হলো, তাই আবারও জিজ্ঞাসা করে, তোর দেখি মরার অনেক শখ, তা এতই যখন মরার এত শখ, তা কোথায় গিয়ে মরে গেলেই তো পারিস। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি, নয়তো অনেক আগে মরে যেতাম। তুই মর অথবা বেঁচে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই শুধুমাত্র আমার পেছনে ঘুরঘুর করা বন্ধ করে দে। ঠিক আছে, আর তোমার পেছন ঘুরঘুর করবো না। শুধু এতটুকু বলবো, আমি একদিন না একদিন তুমি আমার জীবনে অবশ্যই আসবে। তুই শুধুমাত্রই স্বপ্নই দেখতে থাক, তোকে সে স্বপ্ন কখনো পূরণ হওয়া তো দূরের কথা, কখনো সম্ভব না। তাই আমার মুড খারাপ হওয়ার আগে এখান থেকে যা তুই। চোখের পানি মুছতে মুছতে ভার্সিটি থেকে চলে আসলাম। এবার চলুন আমাদের সম্পর্কে কিছু আপনাদেরকে বলি। আমি হলাম আকাশ, এই গল্পের নায়ক। পুরো নাম পারভেজ হোসেন আকাশ। আমার পরিবারে আমার মা, আমার ভাই ভাবি, আমাদের মোট 4 জনেরই বসবাস। আমি অন্য সব ছেলেদের থেকে একটু কালো, তবে সত্যিকারে আমার মুখ কালো হওয়ার একটা ঘটনাও আছে, যা আমি আপনাদেরকে পরে জানাবো। আমার পরিবারে আমি অনেক অবহেলার শিকার, কেননা আমার ভাবি আমাকে একটুও সহ্য করতে পারে না। আমার ভাইও, আমার মা অনেক ভালো, সেজন্য আমি এখনও আমার পরিবারে থাকতে পারছি। এখন তো আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। এবার চলুন আপনাদের গল্পের নায়িকা ইরার সম্বন্ধে জানিয়ে দিই। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো ইরা, এই গল্পের নায়িকা। আর তার একটা ছদ্মনামও আছে, সে নামটা হলো নুসরাত জাহান। ইরা অনেক রাগী আর বদমেজাজি, তার সাথে একটু অহংকারীও, কেননা ও সুন্দরী বলে ও নিজের রূপ নিয়ে অনেক অহংকার করে। এরা ওর বাবা মায়ের আদরের বড় মেয়ে। এর একটা ছোট বোনও আছে। চলুন এখন বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। স্যার, আপনি কাঁদছেন? তুমি এখানে কেন? স্যার, আমি তো কিছু কাজে এসেছি ভার্সিটিতে, কিন্তু আপনি কাঁদছেন কেন? সে অনেক কাহিনী, এখন বলতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি তাহলে কবে ফিরে আসবেন? যেদিন আমি আমার আগের চেহারা ফিরে পাবো সেদিন আমি আবারও আসবো। ঠিক আছে স্যার, যদি কখনো আপনার প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমিও আমার টিম আপনার সহায়তায় অবশ্যই থাকব। আচ্ছা, আমি তাহলে বাসায় যাচ্ছি। এদিকে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে আমার মাকে ডাকলাম। মা, মা কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে বাবা, তোর মুখ কেমন কেন দেখাচ্ছে? কিছু হয়নি, আমাকে খেতে দাও। তুই নিচে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। ভাবি কোথায়? তুই এসেছিস বলে এই রুমে চলে গিয়েছে। জানি না মা, আমার চেহারা কালো বলে আমার দিকে তাকাতেও উনি পাচ্ছেন না। তেমন কিছু না আকাশ। মা আমি জানি, তাছাড়া তুমি চিন্তা করো না। আমার মুখ ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হচ্ছে। ওই ওষুধ তৈরি হয়ে গেলে আমার এই কলঙ্ক উঠে যাবে, তখন আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আচ্ছা যাক গিয়ে, তুই একটা কাজ কর, খেতে আয়, আমি বরং তোর খাবার দিচ্ছি। এদিকে আমি নিচে নেমে ফ্রেশ হই। নিচে নেমে খাবার খেতে বসি। তখন আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করলাম। মা, ভাইয়া কোথায়? ও তো অফিসে গিয়েছে। তা ভাইয়ের জন্য খাবার পাঠিয়েছো? তোর ভাবি এসে খাবার টিফিনে ভরবে, তারপর তোর ভাবি গিয়ে দিয়ে আসবে। তুমি ভাবিকে বলে দিও এইভাবে ভাবির বাইরে যাওয়াটা ঠিক না। তাছাড়া আমি দিয়ে আসবো খাবার। দরকার নেই কারো খাবার দাবার। তাছাড়া তুমি কি ভাবছো আমার স্বামীর চাকরি খাবার এত ইচ্ছে কেন তোমার? ভাবি কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি, তোমার এই চেহারা দিয়ে যদি অফিস কেউ দেখে তাহলে তোমার ভাইকে অনেক বিশ্রী বিশ্রী কথা শোনাবে। হয়তো বা দেখা যাবে তোমার জন্য তোমার ভাইয়ের চাকরিটাও চলে যেতে পারে। তাই আমি গিয়ে দিয়ে আসবো। এদিকে আমার চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আমার চোখ থেকে পানি পড়তেছে। আর অন্যদিক দিয়ে খেয়ে নিজের রুমে চলে আসলাম। আর এদিকে আদ্রি খাওয়া রেডি করে বেরিয়ে পড়ে। আকাশ, আমি তো যন্ত্রণা বুঝতে পারি। ওদেরই মনে করে এই সব কিছু আবিবের অবদান, কিন্তু যখন ও জানতে পারবে এই সব কিছু। থাক না মা এসব কথা। তাছাড়া আমি এখন এসব নিয়ে ভাবি না। সে 2 বছর থেকে অবহেলা সহ্য করে আসতেছি। তাছাড়া ভাবি প্রেগনেন্ট। এই অবস্থায় এভাবে জার্নি করাটা ভাবির জন্য ঠিক নয়। আমি তো কিছু বললে ও শুনে না। তাছাড়া তোর কথা তো বাদই দিলাম, তোর ভাইয়া যেখানে কিছু বলে না সেখানে আমরা কি বলবো বল? মা ভাইয়া ঠিকই বলে,
তাছাড়া ভাবি শুনতে চায় না। কি বলিস? মা ঠিকই বলছি। ভাইয়া অনেকবার বোঝালো, কিন্তু ভাবি কোনো কথাই শুনলো না। এদিকে অদ্রি অফিসে চলে যায়। অফিসে গিয়ে খাবার দেয় আবিরকে। আবির খাবার নিয়ে বসে আছে। তখন অদ্রি বলে, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? তোমাকে আমি কতবার মানা করেছি তুমি এই অবস্থায় আসবে না, তারপরও তুমি আমার কোনো কথাই শোনো না। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার ভাইকে দিয়ে পাঠাবো, আর ওর জন্য তোমার চাকরি যাক তা আমি চাই না। ওর জন্য আমার চাকরি কেন যাবে? ওর যে চেহারা, এই চেহারা অন্য কেউ দেখলে যদি জানতে পারে ও তোমার ভাই, তাহলে অফিস থেকে তোমাকে তোমার বস বের করে দিতে বেশি সময় লাগবে না। তোমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি যাও এখান থেকে। এদিকে অদ্রি একটা বেঞ্চকি কেটে বেরিয়ে আসে। পথের মধ্যে অদ্রি বাড়ির জন্য কিছু বাজার করে নেয়। বাজার করে বাড়িতে সেই কিচেনে যায়। ওখানে গিয়ে বলতে থাকে, আমি এই বাড়িতে খেটে মরি, আর সেখানে অনেক নবাবের ছেলে খেয়ে খেয়ে থাকে। আমি এই অবস্থায় এত কষ্ট করি, কারো কি চোখে পড়ে না? দেখো বৌমা, তুমি এরকম চেঁচাবে না। আকাশ তো তোমাকে বলেছে ওই সব করবে, কিন্তু তুমি তো ওকে কোনো কিছু করতেও দাও না। কেন করতে দিব? আপনার ছেলের এই চেহারা দিয়ে বাজার করবে, তা আমি রান্না করে খাবো? তা ভেবেছেন কি করে? তাছাড়া এই সংসার আমার স্বামীর টাকায় চলে, আপনার ছেলের টাকায় না। তাই আমি যা করব তাই হবে। ভুলে যেও না, এটা আমার বাড়ি, তোমার না। আসলে আমি তো বলেই গিয়েছি এটা আপনার বাড়ি। এখন যেহেতু মনে আছে, তাহলে পরবর্তীতে কথাটা মনে রাখবে। তুমি আমার ছোট ছেলেকে একটুও সহ্য করতে পারো না। কখনো তা করবও না। বেরিয়ে চলে যায় রাস্তার পাশে। কেননা আমাকে নেওয়ার জন্য কয়েকটা গাড়ি এসছে। আমি ওখানে যাই। কয়েকজন লোক নেমে গাড়ির দরজা খুলে দেয়। আমি ভেতরে চলে যাই। এরপর গাড়ি চলতে থাকে। অন্যদিকে, তোরা নাকি ওই ছেলেটাকে মেরে ফেলেছিস? মেরে ফেলেছি তো, কিন্তু হঠাৎ এতগুলো বছর পর জিজ্ঞেস করছেন কোনো কিছু হয়েছে কি? আমি শিওর হতে এই কথা বললাম। তাছাড়া আমার কেন মনে হচ্ছে এই ছেলেটা এখনো বেঁচে আছে। বস কি বলছেন আপনি? এত বড় একটা নিউক্লিয়াস বোমা আঘাত ওর শরীরে লেগেছে, এরপরও বাঁচবে কি করে? ও মরে গেলেই ভালো। যদি বেঁচে থাকে তাহলে আমাদের জন্যই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। ওর জন্য তো আমি বড় বসকে কি বলবো? তোমরা নিজেদের কাজ করো। 2 দিন পর আমার বস আসবে, তখন যেন ওনার উপরে কোনো হামলা যেন না হয়। চিন্তা করবে না, আমি সব রকম ব্যবস্থা করে নেব। ওনাকে আমরা সিক্রেট ভাবেই রাখবো। তোমরা তোমাদের কাজে যাও এখন। এইদিকে ওরা কাজ করতে থাকে। অন্যদিকে আমি কিছু অফিসারের সাথে চলে আসি ল্যাবে। এই ল্যাবে সব ধরনের ট্রিটমেন্ট করা হয় এবং এর অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। আমি চলে আসি ওখানকার ডক্টরের কাছে। ডক্টর, আমি কি আগের উপর পাবো না? অবশ্যই পাবে তুমি, তবে তার জন্য একটু কষ্ট করতে হবে তোমাকে। যেমন? এই ট্রিটমেন্ট তোমাকে সপ্তাহে 1 দিন করে দেওয়া হবে। প্রতি সপ্তাহে রাতে চলে এসো। এই কেমিক্যাল তোমার শরীরে লাগাবো। এতে করে তোমার শরীরে থাকা কালো বর্ণগুলো উঠে যেতে থাকবে। তখন তুমি এভাবে আগের রূপে তুমি ফিরে আসবে। তা কয়দিন লাগবে? কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে দিলে 6 মাস লাগবে, আর যদি কিছুটা কমিয়ে দিই তাহলে 1 বছর। যদি কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে তো এটা সাইড এফেক্ট আছে। ঠিক ধরেছ, এটা সাইড এফেক্ট হলো তোমার শরীর জ্বলবে, সাথে ক্ষত হয়ে যেতে পারে। তাহলে 1 বছর না হয় অপেক্ষা করি। তুমি 6 মাস ব্যবহার করার পর এর গুণাগুণ তুমি দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আপনি কাজ করুন। এরপর ডক্টর আমার ট্রিটমেন্ট করতে থাকে। রাত 1টা বাজে। আমি ওখান থেকে বের হওয়ার সময়, আকাশ, একটা কথা খেয়াল রাখবে। ওই কেমিক্যাল সকালে গোসলের সাথে পরিষ্কার করবে। এই ক্রিম পরে মেখে নিবে। ধন্যবাদ ডক্টর। ওখান থেকে বের হয়ে আমি চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পর আমি নিজের রুমে চলে যাই। সেটা আবার ধরিবে। রুমে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে ওষুধ লাগিয়ে নেই। এরপর রেডি হয়ে বেরিয়ে যাই। মা, আমার খাবার দাও। তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তুই একটু অপেক্ষা কর, আমি তোর ভাইয়াকেও ডেকে আনি। ঠিক আছে, যাও। এইদিকে আমি অপেক্ষা করতে থাকি। অন্যদিকে কিছুক্ষণ পর আবির বেরিয়ে আসে। আবির এসেই, কিরে, কখন এলি তুই? এই তো কিছুক্ষণ আগে। তা তোমার অফিস কেমন চলছে? ভালোই। তা তোর মুখে এইগুলো কি মেখেছিস? কই কিছু না তো। ঠিক আছে, আদরি খাবার দিয়ে যাও। এইদিকে ভাবি খাবার বেড়ে দিয়ে যায়। সাথে ও বলে, দেখো, আমি এই সংসারে 3 জনের বেশি লোকের রান্না করতে পারবো না। তুমি কেন 3 জনের কথা বলতেছ? কার আবার? আমার, তোমার আর মায়ের। তাহলে আমার ভাইয়ের খাবার কে রান্না করবে? আমি কি জানি? এই সংসার চলে তোমার টাকায়, সেখানে তোমার ভাইয়ের জন্য আমি খাটতে পারবো না। আদরি, তুমি কিন্তু অনেক বেশি বলে ফেলছো। তুমি
আমি কোনো কথা বেশি বলিনি, শুধু ওকে মনে করিয়ে দিচ্ছি এত বড় হয়ে গিয়েছে, কাজ করতে পারে না ও। কি কাজ করবে ও? তুমি দেখছো না ওই কি অবস্থা হয়েছে? আমি এত কিছু জানি না, আমি এতগুলো লোকের খাবার রান্না করতে পারবো না। আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে খাবার খেতে খেতে। খাবার খাওয়া শেষ করে, ঠিক আছে, কাল থেকে আমাদের বাসায় নতুন একজন আসবে, ও ওর রান্না করবে, ওর জন্য একটা রুম তৈরি করে রেখো। আর কোনো কাজ নেই নাকি? নিজেকে থাকতে দিয়েছি কত না, আবার অনেক কিনা কাজ করার জন্য মেয়ে নিয়ে আসবে। কোনো মেয়ে হবে না। তা মেয়ে না আনলে ওর খাবার রান্না করবে কে? রান্না আমি করবো। তবে কি? ওকে, এই সংসারে মাসে 5,000 টাকা করে দিতে হবে, তাও সংসার খরচ, বাকিগুলো নিজের পকেট থেকে খরচ করবে। ঠিক আছে, তাই হবে। কোনো কিছু হবে না। তুমি যদি সবার জন্য রান্না করতে পারো তাহলে এই বাড়িতে থাকবে, যদি না পারো তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও। কি? তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? হ্যাঁ বলতেছি, এটাই শেষ কথা। ভালো লাগলে থাকবে, নয়তো চলে যাবে। আকাশ, তুই মন খারাপ করিস না। ভাই আমি তাহলে এখন ভার্সিটি যাই। আমি তোকে নামিয়ে দিই, চল। তারপর আমরা বেরিয়ে পড়লাম। অন্যদিকে অদ্রির আগে নিজের রুমে চলে যায়। ওই ছেলে নিজেকে কি ভাবে? হ্যাঁ, আমি তো এই বাড়ি থেকে বের করবোই ওকে, দরকার হলে যতটা নিচে নামতে হয় আমি নামবো। এদিকে আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আবারও চলে যায় অফিসের দিকে। আমি ভার্সিটি চলে আসি, নিজের ক্লাসে যাই। ওখানে এরাও রুমে ছিল। আমি যাওয়ার পরেই এরা তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। দেখ, ওই বিশ্রী ছেলেটা এসেছে, কেন যে স্যার ওকে এখানে পড়ার অনুমতি দিয়েছে বুঝতে পারি না। কিছুক্ষণ পর স্যার এসে ওনার লেকচার শুরু করলো। স্যার লেকচার দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আমি রুম থেকে বেরোচ্ছিলাম, তখন এরার সাথে ধাক্কা লাগে। এতে করে এরা এসে আমার মুখে একটা থাপ্পড় মারে। আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তখন এরা বলে, ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে টাচ লাগার? দিলি তো আমার শরীরটা নোংরা করে। তোদের মতো ছেলেকে ভার্সিটিতে ঢুকতে দেয় কে? দেখুন, আপনি কিন্তু একটু বেশি করতেছেন। কি? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, তাহলে আমি না হয় থাপ্পড়টা দেই। যে আমার মুখে থাপ্পড় দিতে যাবে আমি নদীর হাত ধরে ফেলি। উল্টো নদীকে একটা থাপ্পড় দিই। এতে করে এরা নদী সহ ভার্সিটিতে থাকা সবাই অনেকটা অবাক হয়ে যায়। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে মেরেছিস? আমি তো তোকে ছাড়বই না আজকে। তোকে যদি আমি আছি হসপিটালে না পৌঁছাতে পারি তাহলে আমার নামও নদী না। তোর ভাইকে কল দিয়ে আসতে বল। এখনই দিচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে থাক, তারপর দেখ তোর কি হাল করি। আমিও দেখি তুই আমার কি হাল করিস। শুধু 10 মিনিট অপেক্ষা কর, তারপর বুঝতে পারবি আমি কি জিনিস। বসে আছি। অন্যদিকে নদী কাকে যেন কল করলো। কিছুক্ষণ পর 2টা গাড়ি ভার্সিটি ঢুকলো। ওই গাড়ি থেকে 12 জন লোক নামে। ওরা নেমে নদীর কাছে আসে। কি হয়েছে ম্যাডাম, আমাদের ডেকেছেন? তোমাদের সামনে যে ছেলেটা আছে ওকে এমন মারবে যেন 2 মাসেও হসপিটাল থেকে বের হতে না পারে। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আপনি এখান থেকে যান, আমি ব্যাপারটা দেখতেছি। এরা চল আমরা যাই, ওরা ওকে উচ্চ শিক্ষা দিবে। এদিকে এরা ও নদীর দুজনেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে আমি বসে আছি আর ওদের দিকে তাকিয়ে আছি। ওদের মধ্যে কয়েকজনকে আমি খুব ভালো করে চিনি, কেননা ওদেরকে আমি একবার না অনেকবার মেরেছিলাম। ওদের মধ্যে আবার অনেকে মারাও গিয়েছিল, আবার বেঁচেও আছে। তাদের মধ্যে অনেকে এখন দাঁড়িয়ে আছে এখনও। আমি ভালো করেই জানি এদের কোন জায়গায় মারলে ওরা সবচেয়ে বেশি কষ্ট পাবে। তার সাথে হসপিটালেও ওদের যেতে হবে। আমি বসা থেকে উঠে গিয়ে ওদের সামনে যাই। তোর সাহস থেকে আমি সত্যি অবাক হচ্ছি। ও, এখনো তো সাহসের কিছু দেখালামই না। যেখানে আমাদের দেখলে সবাই ভয় পায় সেখানে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এই ভেবে আমি অবাক হচ্ছি। তা তোরা কি এভাবে কথা বলতে থাকবি নাকি মারামারি শুরু করবি? সত্যি তোর সাহস আছে? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন, মার ওকে। ওরা সবাই মিলে আমাকে মারার জন্য আসে। আমি উল্টো ওদের সবাইকে মারতে থাকি। ওরা অনেকে মার খেয়ে মাটিতে শুয়ে আছে, কিছু লোক এখনো মার খাওয়ার বাকি আছে। কিরে, থেমে গেলি কেন? তুই কে বলতো? তা জেনে কি করবি তুই? তোর মারার স্টাইল আমার থেকে পরিচিত লাগছে। তা শুধু কি কথাই বলতে থাকবি নাকি মারপিটও করবি? লোকগুলো পালাতে যাবে, আমি এদেরকে দৌড়ে দৌড়ে মারতে থাকি। ওরা মার খেয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর ওরা সবাই মাটিতে শুয়ে আছে। অন্যদিকে একটা লোক আমার মাথায় একটা বাড়ি দেয়। বাড়ি খেয়ে আমার মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। তবুও আমি থেমে থাকিনি, ওদের মারতেই থাকি। ওরা মার খেয়ে পড়ে থাকে। এদিকে আমি মাটিতে শুয়ে আছি। অন্যদিকে রবি তখন ভার্সিটিতে আসে। রবি আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসে। স্যার, কি হয়েছে আপনার? আর এরা কারা?
পরে জানাবো, আগে আমাকে হসপিটালে নিয়ে চলো। চলুন স্যার, এক্ষুনি নিয়ে যাচ্ছি। এদিকে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রবি হসপিটালে নিয়ে যাওয়ার পর রবি আমার ভাইকে কল দেয়। তারপর ডাক্তার জানায়, ওনাকে এখনই অপারেশন করতে হবে। তা করুন, সমস্যা কি? আগে টাকা জমা করুন, তারপর অপারেশন শুরু করব। এই তোরা ডাক্তার না কষাই? রোগীকে যেখানে সুস্থ করবি তা না করে তুই টাকা ছাড়া অপারেশন করবি না। যদি ওনার কিছু হয় আমি তোকে বাঁচতে দিব না, তাই এক্ষুনি অপারেশন করবি, নয়তো তোকে আমি বাঁচিয়ে রাখবো না। আপনি বন্দুক নিচে নামান, আমি এখনই অপারেশন করতেছি। মনে রাখবেন, ওনার যদি কিছু হয় তাহলে আপনি তো মারা যাবেন, তার সাথে আপনার পরিবারও। এদিকে ডক্টর একদিক থেকে আমার অপারেশন করছে, অন্যদিক দিয়ে একজন নার্স পুলিশকে কল দেয়। কিছুক্ষণ পর পুলিশও আসে, তার সাথে অপারেশনও শেষ হয়ে যায়। অপারেশন শেষ হওয়ার পর অপারেশন সাকসেস। রবি ডক্টরের সাথে কথা বলতেছে। অন্যদিকে ভাইয়া হসপিটালে চলে আসে। ভাইয়ের পিছন পিছন পুলিশও ওখানে চলে আসে। পুলিশ এসে রবির হাতে হাত করা পরিয়ে দেয়। এতে রবি তো অবাকে হয়, সাথে ভাইয়াও। কি ব্যাপার অফিসার, আপনি ওকে অ্যারেস্ট করছেন কেন? ওনার কাছে বন্দুক আছে, তাছাড়া ইনি ডাক্তারকে মারার হুমকিও দিয়েছে। কিন্তু কেন দিয়েছেন তা তো জিজ্ঞেস করবেন। দেখুন, ওনার কাছে বন্দুক আছে, তাই আমরা ওনাকে অ্যারেস্ট করব। কিন্তু ওনাকে তো চিনলাম না। আমি আপনার ভাইকে হসপিটালে নিয়ে আসি, কিন্তু ডক্টর টাকা না পেলে নাকি চিকিৎসা করবে না, তাই আমি বাধ্য হয়ে ওনাকে হুমকি দিয়েছি। ডক্টর দেখুন, আপনাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো, টাকার জন্য কাউকে মৃত্যুর মুখে ফেলে দিতে আপনারা পারেন না। তাই আগে চিকিৎসা করবেন, তারপর বাকিটা দেখা যাবে। কিন্তু মিস্টার রবি, আমাদের কিছু করার নেই, আপনার কাছে বন্দুক পাওয়া গিয়েছে, তাই আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। আমার ভাইয়ের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল। চিন্তা করবেন না, আমি পুলিশ স্টেশনে যাব আর চলে আসব। কিন্তু কি করে আসবে? তাছাড়া তুমি কে? তোমাকে তো চিনলাম না। আকাশ স্যার আমাকে চিনে, আমি তাহলে যাচ্ছি, শুধুমাত্র যাব আর আসবো। তাছাড়া কল দিলে তো এইখান থেকে যেতে হবে না। আসলে আপনার পরিচয় কি? রবি পকেট থেকে একটা কার্ড বের করে পুলিশ অফিসারকে দেখায়। উনি কার্ড দেখে রবিকে স্যালুট করে। সরি স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, যান। তাছাড়া আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, এবার আপনারা আসতে পারেন। পুলিশ চলে যায়। অন্যদিকে রবিও। তারপর সবাই অপেক্ষা করতে থাকে। রাতের বেলায় আমার জ্ঞান ফিরে। আমি তাকিয়ে দেখি ভাইয়া রবি পাশে বসে আছে। আমার জ্ঞান ফিরতেই, উঠতে হবে না, মাকে আমি এখনো বলিনি। তাছাড়া মা জানলে আরও বেশি চিন্তা করতে থাকবে। তাছাড়া তোকে আমি কালকেই নিয়ে যাব। ঠিক আছে রবি, তোমার এখন বাসায় যাওয়া দরকার। ঠিক আছে স্যার। রবি চলে যায়। পরের দিন ভাইয়া আমাকে নিয়ে বাসায় যায়। বাসায় যেতেই আমার মা এসে আমাকে জড়িয়ে ধরে। কি হয়েছে তোর? এসব কি করে হলো? তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। বাহিরে না মারামারি করে এখন বাড়িতে আসা হচ্ছে? একে তো আমি খেটে খেটে মরি, তারপর আরেকটা ঝামেলা। কোন দুঃখে যে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এলাম আমি। আমি কোনো কথা বলিনি, কারণ এই কথাগুলো শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি নিজের রুমে যাব, ভাইয়া আমার হাত ধরে নিয়ে যেতে থাকে। ভালো করেই জানি আমি এখন যদি আবার ভাইয়া কিছু বলে তাহলে ভাবি এখন এই সমস্যা সৃষ্টি করবে। তাই জন্য আমি আবার চুপ করে আছি। রুমে নিয়ে গিয়ে আমাকে বসিয়ে দেয়। তুই এখানে থাক, আমি আসতেছি। কোথায় যাবে ভাইয়া? তোর জন্য খাবার আনতে। তাছাড়া তুই কিছু খেতেও পারছিস নি, তাই তোর জন্য খাবার নিয়ে আসতেছি। তারপর ভাইয়া নিচে যায় আর খাবার নিয়ে আসে। খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দেয়, সাথে ওষুধও। খাবার শেষে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই ভাইয়া মন খারাপ করে বসে আছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া কি হয়েছে? তোর ভাবির ছোট বোন আসবে। এটা তো ভালো কথা, কিন্তু এতে সমস্যা কোথায়? ও এখানে 1 মাসের মতো থাকবে। তা তো বুঝতে পারলাম, এরপরে কি হয়েছে তা বলো আমাকে। তোর ভাবি তোকে ওই 1 মাসের জন্য বাড়ি থেকে বের করে দিয়ে চাইছে। আমি থাকলে সমস্যা কোথায়? তোর এই অবস্থা নাকি ওর বোন দেখতে পারবে না, তাই তোর ভাবি চাই ওর বোন এখানে থাকবে ততদিন তোকে বাড়িতে রাখবে না। এই ব্যাপার, তাতে এত চিন্তা কিসের? আমি না হয় 1 মাস অন্য কোথাও গিয়ে থাকবো। মাথা খারাপ নাকি তুই? এই অবস্থায় তুই কি বলছিস এগুলো? ঠিকই তো বলছি, আমি চাই না এখানে কোনো অশান্তি হোক। তুই কোথায় যাবি না, যা হওয়ার পরে দেখা যাবে। কিন্তু ভাইয়া, এতে তো আমারই সমস্যা হবে। কি সমস্যা হবে? আমি এখানে থাকলে ভাবির বোন যদি আমার নামে উল্টাপাল্টা দোষ চাপিয়ে দেয়, তখন তো তোমরা সবাই আমাকে খারাপ ভাবতে থাকবে।
ওর রসে কিছু হলে তখন দেখা যাবে। তাছাড়া আমি জানি আমার ভাই ওই রসক কোনো কিছুই করতে পারবে না। তাছাড়া যা হওয়ার তখন দেখা যাবে। আমি অফিস যাচ্ছি, তোর ভাবির বোন 1-2 দিনের ভেতর চলে আসবে, তুই একটু সাবধানে থাকিস। ঠিক আছে ভাইয়া, তাই হবে। তারপর ভাইয়া চলে যায় অফিসে। আমি বসে বসে বোর হচ্ছিলাম, তাই বসে বসে টিভি দেখছি। তখনই ভাবি রুমে আসে। ওই, তোর ভাই তোকে কিছু বলছে কি? হ্যাঁ বলেছে। তাহলে বিকেলেই বের হয়ে যাবি। কেন বের হব? কেন বের হবি মানে? আবির কি তোকে বলেনি আমার ছোট বোন আসবে? ভাইয়া তো বলেছে। তাহলে বের কেন হবি না? আমার মাথার এই অবস্থা, তারপর কখন কি হয়ে যায় তাই তো বলতে পারছি না আমি। যাই হয়ে যাকটা কেন, মরে তো আর যাবি না, তাই বিকালেই বের হয়ে যাবি। এটা আমার বাবার বাড়ি। ভাইয়ারও যতটুকু এই বাড়িতে থাকার অধিকার আছে, আমারও এই বাড়িতে থাকার অধিকার আছে। অধিকারের কথা যখন বলছিস, আজকে থেকে তুই যতদিন না পর্যন্ত রোজগার করতে পারবি ততদিন পর্যন্ত আমি তোর জন্য কোনো খাবার করব না। আমিও দেখি কে তোকে রান্না করে খাবায়। কথাগুলো বলেই ভাবি রাগ দেখে ওখান থেকে চলে গেল। অন্যদিকে আমি তেমন কিছু না ভেবে শুয়ে থাকি। দুপুর গড়িয়ে গেল, আমাকে এখনও খাবার দিচ্ছে না। তাই আমি মাকে ডাকলাম। মা, ও মা। কি হয়েছে? মা, আমার খিদে পেয়েছে। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। ওকে কোনো খাবার আমি দিব না। বৌমা, কি বলছো এসব? আমার ছেলে একে তো অসুস্থ, তার উপর তুমি এইসব কি বলছো? আমি ঠিকই বলেছি। আপনার ছেলে যতদিন না পর্যন্ত সংসারে টাকা দিবে ততদিন পর্যন্ত আমি ওর জন্য কোনো খাবার রান্না করতে পারবো না। এটাই আমার শেষ কথা। এই সংসারে তো আমিও টাকা দিই না, তাহলে আমাকে কেন খেতে দিচ্ছ? এটা আপনার বাড়ি, তাই সেই হিসেবে আপনাকে খেতে দিচ্ছি, নয়তো কত আগেই আপনাকে বের করে দিতাম আমি। বৌমা, তোমার মুখের কথা শুনে আমি অবাক হয়ে যাই। দেখুন, আমি পারবো না। আমার স্বামী রাত দিন খেটে মরে, আর সেখানে আপনার এই ছেলেকে আমি খাওয়াতে পারবো না। তাই আপনি আপনার ছেলেকে বলে দিবেন যদি সংসারের টাকা না দিতে পারে তাহলে ওর জন্য আমি রান্না করতে পারবো না। ভাবি চলে যায়। উনি যাওয়ার পর মা চলে আসে। এরপর আমি কল দেই রবিকে। রবি কল ধরে। আমি রবির সাথে কথা বলতে থাকি। রবির সাথে কথা বলা 30 মিনিট পর রবি আমার বাড়ির দরজার সামনে এসে দরজায় টোকা দেয়। ভাবিকে দরজা খুলে দেয়। কাকে চাই? আকাশ, স্যারের কাছে যাব। তা ওনার রুমটা কোনটা? ওই ভিখারির বাচ্চা আবার স্যার হলো কবে থেকে? ওপরের রুমে আছে। তা হাতে ডেকে। এখানে খাবার আছে, তাই এবার আমাকে সাইড দিলে আমি রুমে যেতে পারতাম। যা তাড়াতাড়ি, বেশি সময় যেন না লাগে। কি যে বলেন না, আমাকে যদি আগে সব কিছু বলে না দিত তাহলে এতক্ষণ আপনার অবস্থা আমি খারাপ করে দিতাম। ও তাই বলেন? কি আমাকে কথাটা বলেছিস তুই? আপনাকে কেন বলতে যাব? আচ্ছা স্যার, খাওয়ার সময় যাচ্ছে, ওনাকে খাওয়াতে হবে আমার। যা তাড়াতাড়ি। রবি খাবার নিয়ে আসে। আমি খাবার খাচ্ছি। আমি রবিকে সব কিছু বলতে থাকি, সাথে খাবারও শেষ করি। সবটা শুনে রবি বলে, স্যার একটা কথা বলার ছিল। কি কথা? 1 মাস পর একটা মিশন আছে, যদি আপনি ওই মিশনে আমাদের সাথে যেতেন। তুমি তো জানো আমি নিজেকে যতদিন না পর্যন্ত ঠিক করে নিতে পারবো ততদিন আমি কোনো মিশন তো দূরের কথা, ক্যাম্পেও আসবো না। কিন্তু স্যার, আপনাকে যে আসতে হবে, এই মিশন আপনাকে ছাড়া যে হবে না। তোমাদের বড় স্যারকে বলো আমার সাথে যেন যোগাযোগ করে উনি। ঠিক আছে স্যার, আমি বড় স্যারকে বলবো। ঠিক আছে। পরদিন সকালে বড় স্যার আমাকে কল দেয়। আমি ওনার সাথে কথা বলার জন্য বারান্দায় যাই। জি স্যার বলেন। কেমন আছো আকাশ? আপনি তো ভালো করে জানেন আমি কেমন আছি। তা তো জানি। তা তোমার উপরে অ্যাটাক করেছে কে? ওরা তেমন মাফিয়া গ্রুপের না, ওরা ভার্সিটি ছাত্র। ওরা তোমার উপরে অ্যাটাক কেন করছে? সে অনেক কাহিনী। এখন তুমি আসছো তো? কিন্তু স্যার, একবার এই মিশনে গিয়ে আমি নিজের শরীরের রং হারিয়েছি। এবার তেমন কিছু হবে না। এবার এর চেয়ে শক্তিশালী পোশাক আমরা বানিয়েছি, যা 1000 সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারবে। এই অবস্থায় তোমার কোনো ক্ষতি হবে না। কবে আসতে হবে আমাকে? তোমার তো মাথায় আঘাত, তুমি 10 দিন পর আসো। এরপর তুমি একটু ট্রেনিং করবে। এতদিন না থাকায় তোমার ট্রেনিং চালু নেই, তাই এখন তুমি ট্রেনিং করতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে চলে আসবো। তুমি তাহলে চলে আসো। তোমাকে তবে এই দেশে না, আমেরিকায় গিয়ে মিশন করতে হবে। অন্য দেশে গিয়ে মিশন কি করে? চিন্তা করো না, ওই দেশের লোকেরাই তোমাদের নিবে। তার বিনিময়ে তোমরা যদি মিশন শেষ করে আসতে পারো তাহলে ওরা তোমাকে আমাদের দেশের 1 কোটি টাকা দিবে। যদি তোমাদের আহত বা অন্য কিছু হয় তবুও পাবে। তা ওই দেশের আর্মি কি আমাদের সাথে থাকবে? হ্যাঁ, তোমরা এখান থেকে যাবে 10 জন
তাছাড়া ওই দেশে ওদের আর্মি যাবে 50 জন। তুমি ওই দেশে যাবার পর ওরাই বাকিটা দেখবে। ঠিক আছে, তাহলে আপনি কাগজপত্র তৈরি করতে থাকেন। স্যারের সাথে কথা বলে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়ি। রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন এরা গাড়ি দিয়ে আমাকে ধাক্কা দিতে গেলে আমি সামনে থাকা বাইকে দেখতে পাই, তাই সাথে সাথে ওখান থেকে সরে যাই। আমি সরে যাওয়ার পর এরা গাড়ি না থামিয়ে চলে যায়। আমি ভার্সিটি এসে এরাও নদীর কাছে যাই। তোমরা দুজন চাওটা কি? কি চাই তুই কি বুঝিস না? ওই দিনের ঘটনার পর তুই ভুলে গেলি কি করে? ভুলিনি আমি। তা আমাকে এটা বলো, এখন আমাকে মেরে তোমাদের লাভটা কি হবে? অনেক লাভ হবে। কি লাভ একটু শুনি। লাভটা হচ্ছে তোর এই মুখ আমাদের আর দেখতে হবে না। সেজন্য আমাকে জানে মেরে ফেলতে চাও? হ্যাঁ, চাই আমি। নদী চল এখান থেকে। ওরা দুজন চলে যাওয়ার পর আমি ক্লাস করতে যাই। ক্লাস শেষ করে আমি ক্যান্টিনে গিয়ে বসি। ওখানে বসার পর, স্যার আপনি যাচ্ছেন? হ্যাঁ, তুমিও তো যাবে। হ্যাঁ স্যার, এই নিন আপনার কাগজপত্র। এগুলো দাও তাহলে। আমি এখন তাহলে বাসায় যাচ্ছি। ঠিক আছে। বাসায় এসে রুমে চলে যাই। আসার আগে, মা এই নাও 5,000 টাকা, এটা ভাবিকে দিয়ে দিও। আর একটা কথা, আমাকে খেতে দাও। আমার কথা শুনে মা কান্না করতে থাকে। এই আমি কি দেখতেছি, তুই নিজের বাড়িতে ভাত কিনে তোকে খেতে হচ্ছে? এর চেয়ে বড় কষ্ট আমার জীবনে কি আছে আর? থাকবে সেসব কথা। আসলে ভাবি আমার এই চেহারা দেখতে চাইছে না, সেই জন্য উনি এমন করছে। তোর এই সমস্যা না হলে হয়তো এমনটা হতো না। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আগের রূপে ফিরে আসবো। তাই যেন হয়। এখন তুই রুমে যা, আমি না হয় তোর জন্য খাবার বাড়ছি। আচ্ছা আমি যাই তাহলে। আমি রুমে চলে আসলাম। রুমে এসেই টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজা খুলে ভিতরে তাকে দেখি একটা মেয়ে গোসল করছে। মেয়েটি কোন অবস্থায় শরীরে কী কী ছিল সেই সবটা বলা ঠিক হবে না, তাই আপনারা এসব জানতে চেন না। মেয়েটিও আমাকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। আমি দরজা বন্ধ করে বিছানার কাছে চলে আসি। আমি আসার সাথে সাথেই রোজাও বাইরে আসে। এই তুই কে রে? তার আগে নিজের শরীর তো ডেকে আসবেন। আমার কথায় রোজা ওর দিকে তাকায়। এবার রোজা নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে ভিতরে চলে যায়। 5 মিনিট পর আমার মা ও ভাবি রুমে চলে আসে, কেননা আমার মা আমার জন্য খাবার নিয়ে আসে। তার সাথে ভাবি আসে খাবারের টাকা নিয়ে আমার সাথে কথা বলার জন্য। কিন্তু এরা এসে দেখে রোজাও আমি একজন আরেকজনের সাথে ঝগড়া করছি, তাই ভাবি ওর বোনের কাছে যায়। কি হয়েছে বোন, তুই কান্না কেন করছিস? আপু এই ছেলেটা আমার। কথাটা শুনে ভাবিকে আমার মুখে একটা থাপ্পড় মেরে দেয়। আমি তো বুঝতে পারছি না কেন থাপ্পড় দিয়েছে। তখন আমার মা বলে, বৌমা তুমি আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলছো? তুলেছি, কি করবেন শুনি। আর রোজা কি হয়েছে, কি করেছে ও? এই ছেলেটা আমাকে লুকিয়ে লুকিয়ে গোসল করে দেখছিল। কি? তোর এত বড় সাহস, তুই আমার বোনের গোসল দেখছিলি? কথাটা বলে আমাকে মারতে শুরু করে। আমি কিছু মার খাওয়ার পরই ভাবির হাত ধরে ফেলি। তুই কোন সাহসে আমার হাত ধরেছিস? তুমি মনে হয় ভুলে যাও, এটা গ্রামের ওয়াশরুম না যে উকি দিয়ে দেখা যাবে। এটা শহর। বাথরুমের দরজা বন্ধ থাকলে উকি মারা তো দূরের কথা, পানি ঢোকাও সম্ভব না। তাছাড়া আমি মানছি আমার কিছু ভুল আছে, তার চেয়ে বেশি ভুল হয়েছে তোমার বোনের। কি করেছে আমার বোন শুনি? আমি যখন রুমে আসি তখন ফ্রেশ হওয়ার জন্য আমি ওয়াশরুমে যাই। ওখানে আমি ওই একদম চুপ, কোনো কথাই তুই বলছি না। ওয়াশরুমের দরজা খোলা আছে তো কি হয়েছে? তুই দরজা নক করে ঢুকতে পারিস নি? এটা আমার পার্সোনাল ওয়াশরুম। এখানে আমি ছাড়া অন্য কেউ গোসল করা তো দূরের কথা, এখানে আসার সাহস পর্যন্ত পায় না কেউ। সেখানে কি না আপনি আমার বোন তোর কোনো ক্ষতি করেনি তো? না আপু, কিন্তু এই ছেলেটিকে। ও তোর ভাইয়ের ছোট ভাই। কি দেখতে এত কুৎসিত ও? শুধু তোর ভাইয়ের জন্য আমি ওকে বের করে দিতে পারছি না, নয়তো কবে বের করে দিতাম। আপু চলো তো, এই রুমে আমি আর থাকবো না। ভাবি ও রোজা রুম থেকে চলে গেল। ওরা যাওয়ার পর আমি মাকে জড়িয়ে ধরে কান্না করে দিই। কাঁদিস না মা, বিশ্বাস করো আমি জানতাম না যে ভেতরে কেউ থাকবে। আমি তোকে বিশ্বাস করি, আমি জানি আমার ছেলে এমনটা কখনো করবে না। আচ্ছা আমি তৈরি হয়ে নিচ্ছি, তবে একটা কথা বলার ছিল। কি কথা? আমি 10 দিন পর বাংলাদেশের বাইরে যাব। কেন যাবি? তুমি তো জানো আমি আগে। ওই তুই আগে কি? আর 10 দিন পর কোথায় যাবি? তোর ভাই আসুক, আজকে আমি বুঝাবো ওকে। বাসায় টাকা না দিয়ে ছোট ভাইকে বিদেশ পাঠাচ্ছে। আজকে যদি আমি এর বিচার না করেছি তাহলে আমার নামও অদ্রি না। ভাবির আগে কথাগুলো বলে চলে যায়।
অন্যদিকে আমি নিজের মতো করে প্রস্তুতি নিতে থাকি, সব রকমের ব্যবস্থা করতে থাকি। তারপর বিকেল হলে ভাইয়া বাসায় আসে। আমি তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। ওই সময় ভাইয়াও আসে। ভাইয়া আমাকে বলে, আকাশ, জি ভাইয়া, কিছু বলবে? তুই তো কখনই ড্রয়িং রুমে আসছিস না। ও যদি আসিস তাও খেয়ে চলে যাস, নিজের রুমে গিয়ে টিভি দেখিস, কিন্তু আজকে না ভাইয়া, এমনিতেই এখানে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ভাইয়া। ভাইয়া রুমের দিকে যেতে থাকে। ভাবি ভাইয়ের কণ্ঠ পেয়ে নিচে নেমে আসতে আসতে বলে, ও তুমি নিচে থাকো, একদম ওপরে আসবে না। কেন, তোমার হঠাৎ কি হলো? নিচে থাকো, আমি এসে বলছি। তারপর ভাবি নিচে নামে, এদিকে রোজাও নিচে নামে। ওরা দু বোন নিচে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমাদের, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপু তুই বল, আমার লজ্জা করতেছে। আদ্রি কি বলবে, তাড়াতাড়ি বলো, আমাকে ফ্রেশ হতে হবে। তার আগে এটা বলো, তুমি ওকে বিদেশে পাঠানোর জন্য এত টাকা কোথায় পেলে? কে বিদেশ যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। একদম নাকা কান্না করবে না। আমি নিজের কানে শুনেছি তোমার ভাই 10 দিন পর বিদেশ যাবে। আকাশ, কথাগুলো কি সত্যি? হ্যাঁ ভাইয়া, আমিও কাজে যাব, তবু 5 দিনের জন্য। বুঝতে পেরেছি। তাড়াতাড়ি, তুমি কি এটা বলার জন্য ডেকেছো? আর একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলতে পারো। তোমার ভাই লুকিয়ে লুকিয়ে আমার বোনের গোসল করা দেখছিল। আকাশ, আমি তোর ভাবির কথা বিশ্বাস করতে পারছি না। তুই বল কি হয়েছে। ও কি বলবে, যা বলার আমি বলতেছি। তুমি চুপ করো। আকাশ, তুই বল কি হয়েছে। ভাইয়া, আমি ভার্সিটি থেকে নিজের রুমে আসি। তাছাড়া তুমি তো জানো ওটা আমার পার্সোনাল রুম, তাই ওয়াশরুমে তো আমি ছাড়া কেউ আর যায় না। আমি রুমে এসে আলমারি থেকে টাওয়াল বের করি, এরপর আমি ওয়াশরুমে যাই। আর তখন দরজা খোলা ছিল। আমি দরজা খুলে দেখি উনি ভেতরে গোসল করছিল। উনি আমাকে দেখে আর চিৎকার করে ওঠে। এরপর ভাবি তো আর কিছু না বুঝে আমাকে থাপ্পড় মেরে দেয়। এরপর কিছুক্ষণ কথা কাটাকাটি হয় ওনার সাথে। তারপর ওনার বোন ভাবিকে আরও কিছু উল্টাপাল্টা বুঝিয়েছে, সেজন্য উনি আমাকে আবারও মেরেছে। আমার কথা শুনে ভাই একটা চর বসিয়ে দেয়। আপনারা কি ভেবেছেন আমাকে দিয়েছে? আরে না, চরটা মেরেছে ভাবিকে। ভাবি তো চর খেয়ে মুখে হাত দিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। দেখুন দুলাভাই, আপনার ভাই কি জানে না ওয়াশরুমে ঢুকতে গেলে দরজা নক করে ঢুকতে হয়? তুমি তো অনেক বড় হয়েছো, বুঝতেও শিখেছো। তা তুমি কি জানো না গোসল করার সময় দরজা বন্ধ রাখতে হয়? আমি তো জানতাম না এমন কিছু হবে। তাহলে আদে তুমি শুধু শুধু আমার ভাইকে মেরেছো, এর জন্য আকাশের কাছে ক্ষমা চাও। কি, তুমি ওকে ক্ষমা চাইতে বলছো? হ্যাঁ বলছি। আর রোজা, এরপর থেকে যদি আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কোনো কথা বলো তাহলে কিন্তু তোমাদের জন্য একদম ভালো হবে না, কথাটা মনে রাখবে। এখন ক্ষমা চাও। থাক ভাইয়া, লাগবে না, আমি রুমে যাচ্ছি। এদিকে আমি ক্যাম্পে গিয়ে ট্রেনিং করতে থাকি। ট্রেনিং করতে করতে 10 দিন পার হয়। ভাই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ভাই আমি আমেরিকায় যাচ্ছি, সেখানে 3 দিন থাকবো। তবে এখানে আসতে আসতে আমার 5 দিনের মতো লাগবে। সাবধানে থাকবি, নিজের খেয়াল রাখবি। তবে একটা কথা। কি কথা? আমি যদি ফিরে না আসি তাহলে মায়ের খেয়াল রেখো। এদিকে অদ্রিয়া রোজা তাকিয়ে আছে, সাথে বলা বলি করছে। আপদটা বিদায় হচ্ছে, অনেক ভালো হয়েছে। রোজা, তুই এবার শান্তিতে থাকতে পারবি। হ্যাঁ, তোমার যে দেবর, আল্লাহ জানি ওরা তোমার দেবরকে দেখে ভয় পায় নাকি। তাহলে তো ভালোই হবে, ওকে ওখান থেকে তাড়াতাড়ি করে বের করতে হবে। আমি বেরোচ্ছি, কিন্তু ওরা হাসছে, তাই আমি কোনো কথা বলি না। ভাইও কোনো কথা বলে না। এদিকে আমি বের হয়ে এয়ারপোর্টে চলে আসি। এখানে সবাই একত্রিত হই। এরপর আমরা প্লেনে গিয়ে বসি। দীর্ঘ 7 ঘন্টা পর আমি আর আমার টিম আমেরিকা গিয়ে পৌঁছাই। ওখানে আমাদেরকে নেওয়ার জন্য একদল স্পেশাল টিম আসে। ওরা এসেই, আপনাদের মধ্যে আকাশ কে? জি, আমি আকাশ। কেন? স্যার, আমি রাশেদ, এখানকার স্পেশাল টিমের প্রধান। আর আমাকে বলা হয়েছে আপনাকে যেন ফলো করি এবং আপনার কথা মতো যেন সব কিছু করি। কিন্তু স্যার, একটা কথা বলবো কি? কি কথা বলো? স্যার, আপনার এই অবস্থা কি ওই বউ? হ্যাঁ, ঠিকই ধরেছ। কথাটা বলা মাত্রই রাশেদ এসে আমাকে সালাম দেয়। ধন্য আমি স্যার আপনাকে আমার কাছে হয়ে, সত্যি আজকে আমি নিজেকে ধন্য মনে করি। এখন তাহলে যাওয়া যাক। শিওর স্যার। আমরা যেতে থাকি। পরে আমার সাথে ওদের অনেক কথা হয়। কথা বলতে বলতে মিশন সম্পর্কে অনেক তথ্যও পাই। সেই তথ্যগুলো আমি আয়ত্ত করতে থাকি। সবটা শেষে গাড়ি থেকে নেমেও যাই। আমরা কি চলে এসেছি? না তো, এখানে কেন গাড়ি থামলো? সামনে তাকে দেখি রাস্তায় ফিন পড়ে আছে, তাই আমরা গাড়ি সাইড করে রাখি। কি হয়েছে? স্যার, আপনি গাড়িতে থাকুন, আমি নেমে দেখতেছি ব্যাপারটা আসলে কি। দেখুন তাহলে কি সমস্যা। যদি বেশি সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন। কোনো সমস্যা হবে না, আপনি অপেক্ষা করুন।
এদিকে আমরা গাড়ি থেকে নামি। গাড়ি থেকে নেমে চারদিক দেখতে থাকি। তখনই গুলি চলার আওয়াজ শুনতে পাই। এতে করে সব অফিসার গাড়ির পেছনে চলে আসে। দেখতে থাকো কে গুলি করতেছে। অনেক খোঁজাখুঁজির পর ওরা 5 জন লোককে দেখতে পায়। তা ওরা বিভিন্ন টাওয়ারে, সেজন্য ওরা তাড়াতাড়ি করে গাড়ি ব্রেকে না নিয়েই গাড়ির সামনে একটা চুম্বকের মতো সামনে রেখে দেয়। এতে করে সামনে থাকা সব ধরনের ফিনই চুম্বক এসে আটকে যায়। কিছু অফিসার থেকে যায়, আবার কিছু অফিসার গাড়ি নিয়ে ওই জায়গা ত্যাগ করে। কিছুক্ষণ পর এখানে কি হয়েছে ঠিক বুঝতে পারলাম না। কারা আমাদের উপরে হামলা করেছিল? স্যার আসলে কি বলবো বুঝতে পারছি না। কেউ হয়তো আপনাদের এখানে আসার খবর লিক করে দিয়েছে। তা তোমাদের এজেন্সির মধ্যে এই কাজটা কে করতে পারে? আমিও তো তাই ভাবছি, কি করা যায়? একটা কাজ করো, অফিসের সব জায়গায় তো সিসিটিভি আছে তাই না? তা তো আছে, কিন্তু কেন? তাহলে চিন্তা করো না, আমি কয়েক মিনিটেই এর পিছনে কে আছে তাকে খুঁজে বের করবই। কিভাবে? তাছাড়া আমরা তো এখন গেস্ট হাউসে যাব, ওখানে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। যেখানে আমরা এসেছি দেশের শত্রু বিনাশ করতে, এখন সেখানে যদি আমাদের কেমন সিকিউরিটি দিয়ে রাখা হয় তাহলে কি হবে একটু ভেবে দেখেছেন কি? এমন করে বলবেন না। তাছাড়া আপনারা তো ওখানে ফর্মাল পোশাকে থাকবেন না, থাকবেন সিভিল ড্রেসে। তার উপর আবার কোথায় পিস্তল খুঁজবেন? তাই এইসব কিছু। এখন কোনো কথা না বলে গাড়ি আগে অফিসের দিকে নেন। কেন স্যার? নিতে বলছি নিন, এত প্রশ্ন করেন কেন আপনি? ঠিক আছে, গাড়ি তাহলে ওই দিকে নিচ্ছি। কিছুক্ষণ পর আমরা অফিসে চলে আসি। অফিসে এসে সবার সাথে কথা বলতে থাকি। সবার সাথে সব রকম কথা বলা শেষ করে আমি চলে আসি অফিসারের কাছে। ওখান থেকে আমরা কন্ট্রোল রুমে যাই। স্যার আমরা কন্ট্রোল রুমে কেন যাচ্ছি? কাজ আছে। কী কাজ তাইলে দেখতে পারবেন। আমরা কন্ট্রোল রুমে যাই, ওখানে একটা চেয়ারে বসে পড়ি। এরপর আমি সব সিসিটিভির ভিডিও দেখতে থাকি। এখানে মোটামুটি আমি 30 মিনিটের ভিডিও দেখতে পাই। আমি আসার পর থেকে এখন পর্যন্ত যতগুলো ক্যামেরায় যা যা রেকর্ড হয়েছে সব কিছু আমাকে এক্ষুনি দেখাও। কিন্তু স্যার এইগুলো দেখে কি করবেন? তাছাড়া আমাদের তো গেস্ট হাউসে যেতে হবে। তাহলে এই পেন ড্রাইভে আমি আসার পর থেকে যা যা রেকর্ড হয়েছে সব কিছু আমাকে দিতে থাকো, কোনোটা যেন মিস না হয়। ঠিক আছে, আমি ওকে বলতেছি। এই স্যার যা যা চাইছে ওনাকে সব কিছু দিতে থাকো। 10 মিনিটের মধ্যে সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি উঠে চলে আসি গেস্ট হাউসে। ওখানে এসে বিশ্রাম করি। তবে আমি বিশ্রাম করার বদলে ল্যাপটপে ভিডিও দেখতে থাকি। ওখানে 5 জনের উপরে আমার সন্দেহ হয়, তাই এই 5 জনের উপর তদারকি করে ওখান থেকে 2 জনকে আমি খুঁজে বের করি। রাতে আমি বিশ্রাম করি। পরদিন সকালে আমি রেডি হয়ে চলে আসি অফিসে। ওখানে এসেই এখানকার বড় স্যারের সাথে দেখা করি। কেমন আছো তোমরা? জি ভালো, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কথাটা হচ্ছে এই লোকটাকে। ও এখানকার একজন সিনিয়র অফিসার। তাহলে তো আমাদের মিশন থেকে শুরু করে আমরা কি কি করব, কোন অস্ত্র ব্যবহার করব, এসব কিছু নিয়ে জানেন তাই না? সে তো জানবেই, কিন্তু তুমি হঠাৎ করে ওর পিছনে কেন পড়ে আছো? তার কারণ আছে, এক্ষুনি ওনাকে ডেকে টর্চার রুমে নিয়ে আসুন। আসলে কি হয়েছে তা যদি না বলো তাহলে বুঝবো কি করে? এখানে আসতে বলেন, আমি বলবো। ঠিক আছে। কিছুক্ষণ পর আমি টর্চার রুমে যাই। ওখানে গিয়ে অফিসারের জন্য অপেক্ষা করতে থাকি। ওই অফিসার আসা মাত্রই আমি অফিসারের হাতে অনেক বড় একটা পিন ঢুকিয়ে দিই। এতে করে ওই লোকটা চিৎকার করে ওঠে। আকাশ, কি হচ্ছে সব? তুমি ওর সাথে কি করলে এটা? ওকেই জিজ্ঞাসা করুন স্যার, ও কি করেছে। বিশ্বাস করুন স্যার, আমি কোনো কিছু করিনি। ও তো বলতেছে ওর কোনো কিছু করেনি। তাহলে এই নিন প্রুফ, আপনি নিজে না হয়ে দেখে নিন উনি কতটা নির্দোষ। এরপর ওনারা ভিডিও দেখতে থাকে। ভিডিও দেখে ওরা অনেক কিছু দেখতে থাকে। সবটা দেখার পর অনেকে সবটা বুঝতে পেরে যায়। তুমি আমাদের সবার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে? বিশ্বাস করুন, এই সব কিছু মিথ্যা স্যার। আবার ও মিথ্যা বলছিস তুই? এখনই যদি সত্যি কথা বলছিস তাহলে এমন অবস্থা করো যে অপরাধীর মতো সব কথা বলতে থাকবি। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি কখনো আর এমন কাজ করব না। আমাকে এবারের মতো মাফ করে দিন। তুই কি ভেবেছিস তুই ক্ষমা চাইলে আমরা তোকে মাফ করে দিব? কি করে? এই লাস্টবারের মতো ক্ষমা করে দিন। তার আগে যদি সব সত্যি কথা বলিস তাহলে তোকে ছেড়ে দেব। আমি সব সত্যি বলবো। বলুন কি কি জানতে চান? আমি আর আমার টিম এখানে আসার কথা তুই বলেছিস ওদের, তাই না? হ্যাঁ, আমি বলছি। তাহলে সবটা যখন বলেছিস তখন মনে হয় আমরা যে অ্যাটাক করব এই বিষয়ে সব কিছু বলেছিস? হ্যাঁ, তাও বলছি। কি বিশ্বাসঘাতক! তোকে তো আমি। স্যার, কিছু করার দরকার নেই। মিশনে যাওয়ার জন্য যা যা লাগে সব কিছু মনে হয় এই রতনই দেখার দায়িত্ব ছিল। হ্যাঁ, সবকিছু তো ওরই ছিল।
তাহলে এই সব কিছু চেঞ্জ করতে থাকেন, কারণ এখানে ব্যবহৃত সব কিছু হয়তো নকল হতে পারে। যেমন ধরুন বুলেট প্রুফ জ্যাকেট, বন্দুক, বুলেট, বোমা হতে শুরু করে সব কিছু চেঞ্জ করব। কিন্তু মিশনের আর একদিন বাকি, এখন চেঞ্জ করতে গেলে তো আমাদের প্রায় 5 দিন সময় লাগবে। তা আমি তো কালকে মিশনে যাচ্ছি না। কি তাহলে কবে যাব মিশনে? কবে যাব তো আমি আপনাকে পরে বলবো। তাছাড়া আমরা যে মিশনে যাব এই ঘটনা শত্রুপক্ষের সবাই এখন জানে, তাই এই মুহূর্তে আমাদের মিশনে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে এখন ওকে কি করব? আপাতত ওনাকে আমরা জেলে আটকে রাখি। ওনার সাথে ওরা যোগাযোগ না করতে পেরে বুঝতে পারবে যে আমরা ওদের কথা জেনে ফেলেছি। এখন মিশন অফ থাকুক, আর এই রতনের থেকে আমি তো সব কিছু জেনে ছাড়বো। আমাকে ছেড়ে দিন স্যার। তোকে তো ছাড়া হবে না, তুই এমনিতে অনেক ক্ষতি করেছিস, তোকে যে বাঁচিয়ে রেখেছি এটাই অনেক কিছু। এই তোমরা ওকে নিয়ে গিয়ে আটকে রাখো। ওরা রতনকে নিয়ে যায়, রতন চিৎকার করতে থাকে, কিন্তু আমি কোনো কথাই শুনিনি, আর স্যারের কথাও শুনিনি। কিছুক্ষণ পর বড় স্যার আমার সাথে কথা বলতে থাকে। ওকে তুমি বের করলে কি করে? স্যার এতে বের করার কি আছে? তাছাড়া এখন কি বলবো তাই তো বুঝতে পারছি না, কারণ আমাদের উপর যখন অ্যাটাক হয় তখন আমার সন্দেহ হয়েছিল এর পিছনে এখানকার কোনো লোকের হাত অবশ্যই থাকবে। তাই আমি প্রথমে অফিসে আসি। আমাদের জীবিত দিকে অনেকেই শকড হয়েছে, আমি প্রথমে এগুলো খেয়াল করি। তারপর আমি ভাবলাম অনেক হয়তো আমার মুখ দেখে এমনটা ভাব করেছে যেন খুব চমকে গেছে। তাই আমি ভিডিও নিয়ে সারা রাত দেখতে থাকি। এরপর আমি কয়েকজনকে সন্দেহ করি, তারপর কি আমি এখান থেকে এই লোকটাকে সিলেক্ট করি, আর তার সাথেই আমার সন্দেহ ঠিক হয়। সত্যি আমি তোমার বুদ্ধি দেখে আমি সত্যি অনেক অবাক হয়েছি। তোমাকে এনে আমি কোনো ভুল করিনি। তাহলে এখন তুমি এখন গেস্ট হাউসে যাও। আমি গেস্ট হাউসে না গিয়ে আপনাদের এখানকার পরিস্থিতি ও সিকিউরিটি দেখব। কোনো সমস্যা নেই, আমি নিজে তোমাকে সবটা ঘুরে দেখাবো, আসো আমার সাথে। অতঃপর বড় স্যার আমাকে সবটা দেখাতে থাকে। আমি সব কিছু দেখতে থাকি। সবটা দেখার পর অনেক সুন্দর আপনাদের সিস্টেম, তবে আপনাদের বিশ্বস্ত লোক রাখবেন যাতে করে আপনাদের সব দিক থেকে খেয়াল রাখতে পারে। কিন্তু এরকম বিশ্বস্ত লোক পাওয়াটাই তো কঠিন। আচ্ছা তুমি তাহলে রেস্ট নাও। এইদিকে 3 দিন কেটে যায়। আকাশ রতনের থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পেরেছে। এদিকে আকাশের প্রায় দেশে ফেরার সময় হয়ে এসেছে, তাই আবির কল দেয়। কেমন আছিস? এই তো ভাইয়া, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি। তা কবে আসবি তুই? ভাই আমার এখনো 10-15 দিনের বেশি সময় লাগতে পারে। কি বলছিস, এতদিন লাগবে? হ্যাঁ ভাইয়া, এখানে কিছু সমস্যা হয়ে গিয়েছিল, আমি এগুলো ঠিক করতে করতে সময় শেষ। অনেকদিন পরে মিশনে যাব। নিজের খেয়াল রাখবি। ঠিক আছে ভাইয়া, তুমিও মায়ের ও ভাবির। দেখ, ওই ডাইনির কথা বলবি না, তুই সাবধানে থাকিস। যদি কোনো টাকা লাগে আমাকে বলিস, আমি তোকে টাকা পাঠিয়ে দিব। ভাইয়া আমার তো এখানে $1 খরচ করতে হয় না, তাছাড়া আমার সব খরচ তো সরকারের। তার উপর আমার যা যা লাগে সব কিছু এখানে থাকা লোকই দেয়। শোন, তোর কাছে কিছু চাওয়ার ছিল। কি লাগবে বলো আমায়। কিন্তু তোকে যে বলবো আমি, তোর ভাবি কিছু কসমেটিক আনতে চাইছে, তার জন্য, ওর বডির জন্য আমাকে বলেছিল। আমি যখন বলেছি বলবো না, তখন বলে যদি না বলি তোকে তাহলে নাকি সংসারে কোনো কিছু রান্না করবি না। ভাই এতটা ভাবতে হবে না, তুমি কি কি লাগবে লিস্ট পাঠিয়ে দাও, আমি সবগুলো সাথে করে নিয়ে আসবো। আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি। আমি কথা বলে কল কেটে দিই। কিছুক্ষণ পর ভাইয়া লিস্ট পাঠিয়ে দেয়। আমি লিস্ট দেখে বুঝতে পারি এখানে কম করে হলেও 1 লক্ষ টাকার কসমেটিক্স হবে। আমি এগুলো সেভ করে রাখলাম। এদিকে আমেরিকায় আসার পরও আমার কালো থেকে আগের রূপে ফিরে আনার অনেক চেষ্টা চলছে। এখানে আরও উন্নত মানের ট্রিটমেন্ট আমাকে দেওয়া হচ্ছে। আমার শরীরে প্রতিদিন অ্যাসিড ঢালা হয়, এতে করে আমার কালো চামড়াগুলো অটোমেটিক শুকিয়ে যায়, যা পরে টান মারলে সাপের খোলসের মতো করে উঠে আসে। ডক্টর, বাংলাদেশে আমি ট্রিটমেন্ট নিয়েছি। তা ওরা কি বলেছে? ওরা তো বলেছে 6 মাস পর ঠিক হবো ধীরে ধীরে। তখন ডক্টর বলল আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে এইভাবে যতদিন এখানে আছেন ততদিন অ্যাসিড দেবো। এতে করে সমস্ত কালো চামড়াগুলো মরে যাবে, নতুন করে চামড়া উঠবে। এতে করে যখন কালো চামড়াগুলো ঠিক হবে তখন একটা ক্রিম দেবে, ওই ক্রিমটি ইউজ করলে আগের মতো আমি হয়ে যাব। এটাই বলল ডক্টর। সত্যি ডক্টর? তাহলে চিন্তা করবেন না, আমি আপনার কাছে প্রতিদিন আসবো, যতদিন এখানে থাকি না কেন। ঠিক আছে। এদিকে আমি যেতে থাকি কসমেটিক্স কেনার জন্য। কসমেটিক্স কিনতে থাকি। সবগুলো কসমেটিক্সের দাম যে বলার বাইরে ছিল। অন্যদিকে এরাও নদী ভার্সিটি যায়। একটা কথা খেয়াল করেছিস তুই? কি কথা? আজ থেকে 3 মাস আগ থেকে আকাশকে আমরা খুঁজে পাচ্ছি না। এরপর আসলো এই কালো ছেলেটা, এখন আকাশও গায়েব, তার সাথে ওই ছেলেটাও। ব্যাপারটা কি বলতো? আরে যাই হয়ে যাক না কেন, তাতে
আমাদের কি? হ্যাঁ, তাছাড়া তুই তো এমনিতেই ওই কালো ছেলেটাকে সহ্য করতে পারিস না, তাহলে এত ভেবে কি কাজ তোর? আমি তো এই কালো ছেলেটার কথা বলছি না, আমি তো আকাশের কথা বলতেছি। ওই কালো ছেলেটার নামও আকাশ? তুই কি করে জানলি? অফিস থেকে। তবে ভালোই হয়েছে ওই ছেলেটা নেই। ইস, আমি তো অপেক্ষায় আছি আকাশের জন্য, কবে যে ও আসবে আমার কাছে ফিরে। অন্যদিকে 2 দিন পর আমি স্যারের কাছে যাই। স্যার, আমাদের সব কিছু কি প্রস্তুত? সবাই প্রস্তুত। এখন তোমরা তাহলে অ্যাটাকের জন্য প্রস্তুত হও। আমাদের লোকেশন ও যাবতীয় যা যা লাগবে সব কিছু দিন তাহলে আমাদের। তোমরা সবাই ওই রুমে যাও, ওখানে যার যা লাগবে নিয়ে যেতে পারো। আমরা ওই রুমে যাই। ওখান থেকে আমাদের প্রয়োজনীয় সব কিছু নিয়ে আমরা হেলিকপ্টারে করে রওনা দিই। জঙ্গলের ভিতরে আমাদের একটা জায়গা নামিয়ে দেওয়া হয়। আমরা ওখান থেকে ভিতরে পথ ধরে যাচ্ছি। এর থেকে ভিতরে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলার ছিল। কি কথা? আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, যাতে করে কারো কোনো অসুবিধা না হয়। তার সাথে আরও কিছু খেয়াল রাখতে হবে। কি সেটা? সেটা হলো তোমাদের মাথায় যে ক্যাপ আছে, ওখানে এক একটা করে ক্যামেরা আছে। ওখানে একটা সুইচ আছে, ওটা অন করো। ওটা অন করার সাথে সাথেই তোমরা এবার একজন আরেকজনকে দেখতে থাকো। স্যার, আমাদের সবাইকে তো লাল দেখাচ্ছে। এটাই মূল পয়েন্ট। তোমরা এই ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে লাল কালারে দেখবে, কিন্তু অন্য মানুষকে দেখবে অন্য কালারে। এবং এটা দিয়ে তোমরা যে কোনো কিছুর অস্তিত্ব থেকে শুরু করে মাটিতে কোনো কিছু লুকোনো থাকলে তা তোমরা অবশ্যই খুঁজে পাবে। এতে করে তোমরা বিপদে এড়িয়ে যেতে পারবে। তার মানে আমরা ওই জিনিসগুলো দেখতে পারবো যে জিনিসগুলো আমাদের জন্য বিপজ্জনক? ঠিক আছে, এখন তাহলে তোমরা আগে চলো। তবে এখানে আমার 2টা ঘাঁটি আছে। এই ঘাঁটিগুলো আমাদের 2 রাতের মধ্যে শেষ করতে হবে। তার আগে আমাদের এখানে বিদ্যুৎ ও নেটওয়ার্কের জ্যামার ফিট করতে হবে। স্যার, ওদের কাছে যদি স্যাটেলাইট ফোন থাকে? তাহলে কি আর করার, আমরা অন্তত এইটুকু ঝুঁকি তো নিতেই পারি। ঠিক আছে, তাই হবে। আমি নেটওয়ার্ক জ্যামার তাহলে অন করে দিলাম। আর বাকি রইল কারেন্ট। এখন আমরা বুঝবো কি করে ওরা কোন জায়গায় থেকে এটা তার নিয়েছে? একটা কাজ করো, 2 জন, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। তোমরা 2 জনে টাওয়ারে যাবে। তারপর ওখানে যতগুলো তার সব কেটে দেবে। তবে সাবধান, অনেক বেশি ভোল্ট, তাই তারে কারেন্ট থাকতে পারে। যদি বেশি সমস্যা মনে করো তাহলে বোম দিয়ে হলেও নষ্ট করে দিও। ঠিক আছে, তাই হবে। 2 জন ওইদিকে চলে যায়। অন্যদিকে আমি বাকি টিমদের নিয়ে বেরিয়ে পড়ি অন্যদিকে। আমরা ওখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসে। আমরা নিজেদের পজিশন নিয়ে নেই। তোমরা নিজেদের পজিশন নিয়েছো তো? চিন্তা করবেন না, আমরা নিজেদের পজিশনে আছি। আমরা কি এখনই অ্যাটাক করব? এখন না, আগে এই জায়গা পুরো অন্ধকার হোক তারপর। কেননা এতে করে ওয়াইফাই থেকে শুরু করে সব কিছু বন্ধ থাকবে। এই মিশন শেষ করে আমরা আবারও হাঁটা দেব অন্য একটা মিশনের দিকে। তাই আমাদের এই মিশন আজ রাতের মধ্যে শেষ করতে হবে। চিন্তা করবেন না স্যার, মিশন খুব তাড়াতাড়ি আমি শেষ করব। এখন শুধু অপেক্ষার পালা। এদিকে যাদের তার নষ্ট করতে পাঠিয়েছি ওরা টাওয়ারের কাছে গিয়ে ভাবতে থাকে কী করবে। কেননা ওখানে এত তার ছিল যে বলার বাহিরে। কেননা ওখান থেকে ওরা কোনো তার কাটবে সেটাই বুঝতে পারছিল না। তাই ওরা বুদ্ধি করে ওখানে একটা বোমা ফিট করে। বোমাটা ব্লাস্ট করার 1 মিনিটের মধ্যে ওই জায়গায় সব কারেন্ট অটোমেটিক চলে যায়। অন্যদিকে আমি টিমদেরকে বললাম যে সুযোগের অপেক্ষা করছিলাম ওই সুযোগটা আমরা পেয়ে গেলাম। এখন সময় নষ্ট করা যাবে না। তোমরা 10 জন 10টা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ো। ওখান থেকে যারা বাইরে বের হবে বা পালাতে থাকবে তাদের শ্যুট করে মেরে ফেলবে। তবে সাবধান, কালার দেখে গুলি করবে। তবে তোমাদের আরও একটা কথা খেয়াল রাখতে হবে। কি কথা স্যার? তাছাড়া আপনি কিছু কথা নিজের মধ্যে রেখে দেন। বেশি কথা বলবে না, যা বলতেছি শুধু শুনতে থাকো। তোমরা নিজেদের বুকের দিকে তাকাও। সবগুলো অফিসার নিজেদের বুকের দিকে তাকিয়ে দেখে একটা লাল কালারের ম্যাগনেট লাগানো আছে। স্যার, এটা কি? এটা ম্যাগনেট। এটার সাহায্যে তোমরা নিজেদের চিনতে পারবে। তাই এখন তোমরা সামনে এগোতে থাকো। আপনি কি করবেন? তোমাদের যা বলেছি তা করো আগে তোমরা। ঠিক আছে, তাই হবে। ওরা সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা অনেক বড় একটা আস্তানা দেখতে পায়। ওই আস্তানার কাছে যায়। ওখানে কোনো সিকিউরিটি ছিল না, তাই ওরা একটু বেশি অবাক হয়। স্যার, এখানে তো কেউ নেই। ওরা কি তাহলে সতর্ক হয়ে কোথাও চলে গেছে নাকি? স্যার, এখন তাহলে কি হবে? তোমরা এখানে থাকো। আমি যদি ভিতর থেকে কোনো সিগন্যাল দিই তাহলে তোমরা ভিতরে আসবে। কিন্তু স্যার, আপনি একা একা কেন? আমরাও আসব। তোমাদের আশাটা ঠিক হবে না। আমি যা বলতেছি তাই করো। ঠিক আছে। আমি ভিতরে যেতে থাকি। অন্যদিকে ওখানে গিয়ে কোনো কিছু আমার চোখে পড়ে না, কেননা ওখানে সব কিছু ফাঁকা ছিল। এদিকে 5 মিনিট পার হয়ে গেছে, কিন্তু আমি কোনো সিগন্যাল দিচ্ছি না। স্যার এখনো কেন আসছে না বুঝতে পারছি না।
তা একবার ভেতরে গিয়ে কি দেখে আসবো স্যার? যাওয়ার দরকার নেই। তাছাড়া স্যার যখন বলেছে উনি সিগন্যাল দিবে, তখন ওনার সিগন্যালের অপেক্ষা করছি। ঠিক আছে স্যার, কিন্তু ওনার কোনো বিপদ হয়েছে কি না তা তো দেখতে হবে। অপেক্ষা করতে থাকো। 10 মিনিট যাওয়ার পর আমি ওখানে কিছু ক্লু পাই। এই ক্লুর ওপর ভিত্তি করে আরও কিছুক্ষণ সব দেখতে থাকি। কিছুক্ষণ সময় যাওয়ার পর একটা দরজা দেখতে পাই, যে দরজা অন্য সব দরজা থেকে একদম আলাদা। তাই দরজার বাইরে আসি। আমাকে দেখে বাকি অফিসারগুলো জিজ্ঞাসা করে, স্যার কোনো কিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, আসো তোমরা আমার সাথে। বাকি লোকরা এখানে লুকিয়ে অপেক্ষা করতে থাকো, কেননা কে কোন দিকে আক্রমণ করতে পারে। ঠিক আছে। আমি ওদেরকে সাথে করে ভিতরে নিয়ে যাই। ওখানে কিছু দরজা দেখতে থাকি, ওরাও দেখতে থাকে। অন্যদিকে ওরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা সুইচ দেখতে পাই। তাই ওই সুইচে চাপ দিতে দরজাটা সরে যায় এবং নিচ থেকে একটা বক্স ওঠে। আমার সাথে দুজন আসো, যদি ভিতরে সব ঠিক থাকে তাহলে আমরা ফিরে আসবো। যদি কোনো ঝামেলা দেখি তাহলে কন্ট্যাক্ট করব, তখন তোমরা আসতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। কিছু অফিসারকে নিয়ে ভিতরে ঢুকে যাই। কিছুক্ষণ পর এই বক্স নিচে যেতে থাকে। নিচে গিয়ে আমরা আশ্চর্য হয়ে যাই, কেননা এখানে মাঝখানে ফাঁকা আর চারপাশে অনেক দেয়াল আছে, তার মাঝে অনেক দরজা। স্যার এতগুলো দরজা এখানে? তাই তো দেখতেছি, তবে সাবধানে থাকবে, কেননা এই দরজার ভিতর দিয়ে মানুষই বের হতে পারে। স্যার আমরা তো ক্যামেরা দ্বারা দেখতে পারবো। তা তো আমরা এখনো দেখতেছি। এই রুমটা কার্বন পলিটর দিয়ে প্রস্তুত করা, তাই আমরা এর ভিতরে কিছু দেখতে পারবো না। এখন তাহলে উপায়? আগে বক্সে গিয়ে ওঠো, একটা বোমা এই জায়গায় মারতে থাকো, এরপর দেখো এখানে কি হয়। ওকে স্যার, তাই করতেছি। আমরা বোমা মারার সাথে সাথেই ওই রুমগুলো থেকে অটোমেটিক গুলি বের হতে থাকে। আমি সব বাকি অফিসারদের তাড়াতাড়ি করে নিয়ে বের হয়ে আসি। বক্স উঠে চলে আসি উপরে। দেখলে তো কত বিপজ্জনক। তাছাড়া আমাদের কাছে মাত্র 2টি পথ আছে। একটা, এইগুলোতে লোক থাকবে, তাদের আমরা যে করে হোক মেরে পালাবো। আরেকটা হতে পারে ওখানে কিছু নেই, ওরা অটোমেটিক লেজার মেশিন দ্বারা গুলি করাতে পারে। স্যার এগুলো কি সম্ভব? অবশ্যই সম্ভব। এখন আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। আমি এখন একাই নিচে যাব, আমাকে কিছু এক্সপ্লোসিভ মেশিন আর ডাইনামাইট দাও। স্যার একা একা যাওয়াটা আপনার ঠিক হবে না। যা বলিস তাই করো। ঠিক আছে স্যার। আমি ওইসব কিছু নিয়ে নেমে যাই। কিছুক্ষণ পরে আমি নিচে নামি। এরপর প্রতিটা দরজায় চুম্বকের সাহায্যে ডাইনামাইট আটকে দিই। কিছুক্ষণ পর সবগুলো ডাইনামাইট ফেটে যায় এবং ভিতরের দরজাগুলো খুলে যায়। তার ভিতর থেকে কিন্তু কোনো লোকের চিৎকার অথবা কোনো কিছুরই শোনা যাচ্ছে না। আমি এতে অবাকই হই। সেজন্য ধীরে ধীরে ভিতরে যাওয়ার সময়ে কিছু একটার উপরে পা পড়ার সাথে সাথেই অটোমেটিক লেজার বেরোতে থাকে। এইদিকে আমি এখনও এখানকার রহস্য বুঝতেই পারছি না, আসলে কি হচ্ছে এখানে। অন্যদিকে বাইরে ওরা চিন্তা করতে থাকে ব্যাপারটা আসলে কি হয়েছে না হয়েছে এই সব কিছু নিয়ে। কিছুক্ষণ পর অনেক কিছু করার পর আমি ভিতরে চলে আসি। এখানে এসে আমি অনেক অবাক হই, কেননা এখানে রোবটের সাহায্য নিয়ে সব কিছু করা হয়। আমি এখানে একটা কম্পিউটার দেখতে পাই, ওখানেই রোবটগুলোকে কন্ট্রোল করা সব ব্যবস্থা করা আছে। তাই তাড়াতাড়ি করে রোবটগুলোকে নষ্ট করে দেই। ওদের নষ্ট করার পর আমি বাকি লোকদের এখানে আসতে বলি। ওরা নিচে নেমে আসে। ওরা এসে দেখে পুরো রুমটা লন্ডভন্ড হয়ে আছে। কি হয়েছে এখানে স্যার? কি হয়নি তাই বলো। আচ্ছা থাকিয়ে সেসব কথা, এখন একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? তোমাদের কাছে যে পরিমাণ ডাইনামাইট আছে সবগুলো বাঁচিয়ে রাখো, তার সাথে অ্যাসিডিকে যে বোমাগুলো আছে ওগুলো বের করো। স্যার কি বলছেন? ওইগুলো তো অনেক পাওয়ারফুল, একটা ফাটলে এখানে সব কিছু গলে যাবে। তা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের যা যা বলেছি সে অনুযায়ী কাজ করতে থাকো। ঠিক আছে। ওরা এখানে 4টা বোমা ফিট করে দেয়। এরপর আমি ওদের সবাইকে নিয়ে বেরিয়ে আসি, তার সাথে ওখানে একটা মাইকও রেখে আসি। বাইরে এসে সবাইকে অ্যালার্ট থাকতে বলি। স্যার আমরা তো বোমা লাগিয়েছি, তাহলে অ্যালার্ট কেন রাখবো? একটু পরে দেখবে মূলত এখানে কি হচ্ছে, তাই তাড়াতাড়ি করে নিজেদের পজিশন নিয়ে নাও। ওরা নিজেদের পজিশন নিয়ে নেয়। অন্যদিকে আমি একটা মাইক নেই, যা সরাসরি ভিতরে কানেক্ট করা। আমি তোমাদের 2 মিনিটই সময় দিচ্ছি। যদি তোমরা এর ভেতরে উপর উঠে না আসো তাহলে তো বুঝতেই পারছো আমি কি করব। সিম্পল হিসাব, তোমরা শুধু দেয়ালে তাকিয়ে দেখতে থাকো। এখন তোমরা কিছু দেখতে পারবে। ওখানে আছে অ্যাসিড বোমা। এটা যদি একটা ফাটে তাহলে তোমাদের শরীর গলে নিচে পড়বে। তাই এরকম ভয়াবহ মৃত্যু যদি না চাও তাহলে বেরিয়ে আসো। আমি কথা বলে অপেক্ষা করতে থাকি। এভাবে সবাই একে একে বের হতে থাকে। অন্যদিকে অফিসারগুলো তো অবাকই হয়। স্যার কি করে করলেন? বেশি জানতে চেও না, শুধুমাত্র দেখে যাও। ঠিক আছে। এরপর একে একে 20 জন লোক বেরিয়ে আসে। এদের কাছে কোনো অস্ত্র ছিল না, তবে লুকিয়ে কোনো অস্ত্র এনেছে কিনা তাও জানি না। সবাই বের হওয়ার পর তোমাদের এখানকার পরিস্থিতি কি
মানে এখানকার রহস্য কি? আমরা কিছু জানি না, তাছাড়া আমাদের যা কিছু বলা হয় তাই আমরা করি। ভিতরে একটা অটো সেন্সর আছে যেটা মানুষের অস্তিত্ব পাওয়া মাত্রই অ্যাক্টিভ হয়ে ওঠে। আমি যখন ওখানে বোমা দিয়ে দরজাগুলো ভাঙি তখন তো তোমরা ভিতরে ছিলে, তাই না? হ্যাঁ, আমরা ভিতরে ছিলাম। তাহলে তোমাদের থেকে কোনো সারা শব্দ পাইনি কেন? আমরা আগেই সবটাই বুঝতে পেরেছি, তাই কোনো কিছু করিনি। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা আর কোনো রকম কোনো কিছু করব না। ছেড়ে দেব একটা শর্তে। কি শর্ত? যদি তুই আমাদের বলে দিস এর ভেতরে আর কি কি লুকানো আছে, সব যদি বলিস তাহলে ছেড়ে দেব। বলতেছি প্লিজ, তবু আমাদের মারবেন না। হ্যাঁ, তোদের মধ্যে দুজন আমাকে সব কিছু লিখে দেখা, বাকিরা এখানে থাক। এই তোমরা এদের দেখো, যদি কোনো চালাকি করে তাহলে কেউই বাঁচবে না। আমরা কোনো চালাকি করব না, তবু আমাদের কিছু করো না। হ্যাঁ চল। এরপরে লোকগুলো আমাকে নিচে নিয়ে সবটা দেখাতে থাকে, আমি সবগুলো দেখতে থাকি। কিছুক্ষণ পর আমি বের হয়ে আসি। এখানে তেমন একটা কিছু দেখলাম না, তাই বের হয়ে আসলাম। তোদের বসকে? বিশ্বাস করুন, আমরা ওনাকে চেনা তো দূরের কথা, আমরা ওনার নামটাও কখনো শুনিনি। সত্যি বলছিস তো? সত্যি বলছি, তবে আমাদের একটা লোক ওকে দেখেছে। সে এখন কোথায়? একটু আগে বোমার জন্য সে মরে যায়। ও শিট, তাহলে এটা বল, তোদের আরো একটা আস্তানা আছে, ওই আস্তানা কোন দিকে তাড়াতাড়ি বল। আমরা কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু কোন জায়গা তা বলতে পারি না। তা তোমাদের ফোন ট্র্যাপ করে তো আমরা বের করতে পারবো। তা তো পারা যাবে না। কেন পারা যাবে না? তাছাড়া আমরা তো সচরাচর সবগুলো ফোন ট্র্যাপ করতে পারি। কি ফোন তোমাদের? আমাদের ফোন হচ্ছে স্যাটেলাইট, সেজন্য হ্যাক করা সম্ভব হয় না। অফিসার, এদের সবাইকে নিচে ছেড়ে দাও। ঠিক আছে। ওরা খুশি হয়ে নিচে চলে যায়। ওরা চলে যাওয়ার পরই আমি ও বাকি টিমগুলো ওই জায়গা থেকে অনেক দূরে চলে আসি। এসে এই বোমাগুলো অ্যাক্টিভ করে দেই, আর এতে করে ভিতরে থাকা লোকগুলো বুঝতে পারে যে ওদের ধোঁকা দিয়েছি। তাই 1 মিনিট পর ওই জায়গায় এসিডি ভরে যায় আর সব কিছু অটোমেটিক গলতে শুরু করে। অন্যদিকে রতন ও বাকি অফিসার দেখে ভয় পেয়ে যায়। ওরা কখনো ভাবেনি এই বোমাটা এরকম আক্রমণ করতে পারে। কিছুক্ষণ পর ওরা জিজ্ঞাসা করে, স্যার এটা কি ধরনের বোমা? কেন, এটা কি ভালো না? এত পাওয়ারফুল বোমা আমি তো জীবনেও দেখিনি। আচ্ছা স্যার, এই বোমা যদি খোলা জায়গায় ব্যাশ করা হয় তাহলে কি হবে একবার ভেবে দেখুন। এই বোমা খোলা জায়গায় কোনো ক্ষতি হবে না, তবে মানুষ থাকলে তারা গলে যাবে। কেননা এই বোমা যে কোনো কিছু গলাতে সাহায্য করে। যদি সেখানে কোনো কিছু না থাকে তাহলে গলবে কি করে? কথাটা তো ঠিক বলছেন। তাহলে কি এবার যাওয়া যাবে? হ্যাঁ চলুন স্যার, তবে আমরা এখন যাব কোথায় এত রাতে? আমরা আজকে রাতে ক্যাম্পিং করব, তাই কিছু লোক পাহারা দেবে, আবার কিছু লোক রেস্ট নেবে। কিন্তু স্যার আর 3 ঘন্টা পর তো ভোর হয়ে যাবে। সমস্যা নেই, ভোর হলে আমরা অন্য জায়গায় চলে যাব এবং তার সাথে আমাদের হাতিয়ারও চলে আসবে। তাহলে তো ভালো, কিন্তু স্যার একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। কি কথা বলো আমাকে? স্যার আমি এই আর্মি ক্যাম্পের হেড, আমার উপরে শুধুমাত্র আমার বড় স্যার, কিন্তু উনি আমার সাথে কোনো প্ল্যান করেনি, কিন্তু আপনার সাথে ঠিক প্ল্যান করে। এর কারণ কি স্যার? এই মিশনে কি কি হবে না হবে এই ব্যাপারে কোনো কিছু আমি জানি না। কখন কোথায় কি আসবে এই ব্যাপারে তো কিছু আমি জানি না। তার জন্য কি তোমাদের আফসোস হচ্ছে? আফসোস কিছুটা হচ্ছে। কেন? কারণ আমাকে স্যার কোনো তথ্য দিচ্ছে না, সেজন্য। চিন্তা করো না, আমি এখান থেকে চলে গেলে তো আর কোনো সমস্যা হবে না। স্যার আমরা মিশন কি সকালে করব নাকি রাতে? আমরা মিশন করব রাতে। সকালে আমাদের কাছে খাবার চলে আসবে, তোমরা খাবার খেয়ে রেস্ট নেবে। দুপুরে আমরা এখানে থাকবো, এখানে খাবার খেয়ে আমরা বের হব। আচ্ছা, এই মিশন তো আমরা দিনেও করতে পারতাম। দিনের বেলায় ক্যামেরা কাজ করে না, তাই আমরা দিনের বেলা মিশন শুরু করতে পারবো না। কিন্তু স্যার ক্যামেরা ছাড়াও তো আমরা মিশন করতে পারবো। তা পারবো, কিন্তু এতে রিস্ক আছে 100%। তোমাদের সকালে ও দুপুরে খাবার দেওয়া হবে, ওই খাবার খেয়ে তোমাদের আজকের দিন এবং রাত কাটাতে হবে। কেননা আমরা মিশন শেষ করে আবারও আমাদের ক্যাম্পে রওনা দেব। ওখান থেকে আমি 2-3 দিন থেকে তারপর আমি আমার দেশে ফিরে যাব। ও বুঝলাম। এদিকে আমরা পালাক্রমে জাগতে থাকি। সকালে আমাদের জন্য খাবার আনা হয়, আমরা নিজেদের প্রয়োজনীয় খাবার খেয়ে নেই, বাকি খাবারও রেখে দেই। এদের আমি ওদেরকে সবটা বলতে থাকি। খাবার খাওয়া শেষ করে আমি সব প্ল্যান বোঝাতে থাকি, ওরা সব কিছু বুঝে নেয়। ওরা রেস্ট নিতে থাকে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হেলিকপ্টারে করে রওনা দিই পরবর্তী মিশনের জন্য।
আমরা আবার ওইখানে যেতে থাকি। ওই দিকটা সামনের দিকে আমি কিছু একটা দেখতে পাই, কেননা এখানে একটা লেজার গান দেখতে পাই। দূর থেকে কেউ মেশিন দিয়ে লেজার গান মারতে থাকে। এতে করে বিমানে কিছুটা ক্ষতি হয়। আমি বিমান নিচে নামিয়ে দিই, সাথে বাকি অফিসারও নেমে যায়। এটা কি হলো? ওরা কি করে আমাদের খবর জানতে পারলো? এটা ওরাই লিক করেছে। আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করার মতো বাকি সবগুলো প্রন্থা শেষ করে দিয়েছি, কিন্তু স্যাটেলাইট তো সম্ভব নয়। তোমরা এখন অপেক্ষা করো, একটু অন্ধকার হলেই আমরা মিশন শুরু করব ভাবছি, কিন্তু এখন সে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমরা এক্ষুনি মিশন শুরু করব। তোমরা প্রস্তুত থাকো, সাবধানে তোমরা এগোতে থাকবে। ঠিক আছে। আমরা আস্তে আস্তে সামনে এগোতে থাকি। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসে। আমরা সব দিকে যেতে থাকি। কিছুক্ষণ পর আমরা গন্তব্যে চলে যাই। ওখানে যাওয়ার পর গত মিশনে যেভাবে তোমরা পজিশন নিয়েছো, এই মিশনেও ঠিক সেভাবে পজিশন নাও। ঠিক আছে স্যার। কিছু অফিসার পজিশন নিয়ে নেয়। এরপর আমি ভেতরে যেতে থাকি। সামনে যাকে পাচ্ছি তাকে গুলি করছি। এভাবে প্রায় অনেকগুলো লোককে মেরে ফেলি। ভেতরে যতই যাচ্ছি বিপদ আরও বেরিয়ে চলেছে। আমরা ওখানে গিয়ে অনেক অস্ত্রশস্ত্র খরচ করে ফেলি, তবে অনেক লোকই মারা যায়। ওখানে আমরা 3 জন লোককে পাই, যাদের আমরা বাঁচিয়ে রাখি। দেখ, তোদের কাছে 2টা পথ খোলা আছে। 1, তোদের নেটওয়ার্ক কোন কোন জায়গায় আছে তা আমাকে বল। আর 2, তোদেরকে কারা কারা অস্ত্র সাপ্লাই করে। বিশ্বাস করেন, আমরা কোনো বস নেই। আমরাও ওদের মতো কাজ করি, আমরা কিছু জানি না। ও তাই নাকি? তাহলে এটা বল, তোদের সব তাহলে কোথায় গিয়েছে? উনি তো এখান থেকে পালিয়ে গিয়েছে। একদম মিথ্যা বলবি না। সত্যি বলছি, উনি একটা বিমানে করে চলে গিয়েছে। আবারও মিথ্যা বলছিস? ও ঠিক বলেছে, আমি 10 মিনিট আগে একটা হেলিকপ্টার উড়ে যেতে দেখেছি। তাহলে তখন কেন বললি না? স্যার, আমি তো ভেবেছিলাম ওই বিমান নিয়ে আক্রমণ করবে, তাই আমি ভাবলাম তখন তো দেখতেই পারবেন, সেজন্য আমি কোনো কথা বলিনি। এই, তোরা তাহলে বল, তোদের বস কোথায় থাকে, কোথায় পাওয়া যাবে তাকে? দেখুন, ওনার সম্পর্কে আমরা আর কিছু জানি না। আপনি যদি আমাদেরও মেরে ফেলেন, তাও আমরা এটাই বলবো। তাহলে কি করব এখন স্যার? ওখানে যা করেছি তাই করো। ঠিক আছে স্যার। এরপর ওই জায়গার মতো এখানেও বোমা দিয়ে সবকিছু গলিয়ে দেই। ওখানে সবাইকে মেরে আমি চলে আসি ক্যাম্পের ভেতর। ওখানে গিয়ে বড় স্যারের সাথে দেখা হয়। সত্যি আকাশ, তোমার বুদ্ধি আর সাহসিকতায় আমি অনেক খুশি। এই নাও, তোমাদের সাথে চুক্তি হবার সবকিছু এখানে আছে। তোমাদের যাদের আনা হয়েছে ওদের সব ডলার দিয়ে দেওয়া হয়েছে, তাই এখন তোমরা চলে যেতে পারো। যদি কয়েকদিন পরও যেতে চাও তাহলে যেতে পারো। আসলে ওদের বস পালিয়ে যায়। সমস্যা নেই, তাছাড়া তোমরা বেঁচে এসেছো এটাই অনেক। ওকে, না হয় আমরা পরবর্তীতে খুঁজে নিব। তাহলে আমরা আসি স্যার। ওখান থেকে আমরা চলে আসি গেস্ট হাউসে। এখানে এসে আমি আমার ভাইকে কল দিই। কেমন আছিস আকাশ? এই তো ভাইয়া, ভালো। তোর মিশন কি শেষ হয়েছে? তোর কোনো ক্ষতি হয়নি তো? আমি একদম ঠিক আছি, আমার কোনো ক্ষতি হয়নি। আমি 10 দিন পর আসব। কেন আকাশ, ওখানে তো আর কোনো কাজ নেই? আমার কিছু কাজ আছে, তাছাড়া ভাবির জন্য কসমেটিক্স এখনও কেনা বাকি আছে। যে তোকে দেখতে পারে না তার জন্য কিনা তুই? ভাই, এই নিয়ে এত টেনশন কেন করছো? কিছু হবে না। এইদিকে আমি 10 দিন এখানে থেকে ট্রিটমেন্ট করতে থাকি, কেননা আমি এই 10 দিনের ভিতরে আমার চেহারা ঠিক করে তারপর যাব দেশে। তারপর আমি 10 দিন এখানে থাকি। 10 দিন পর আমি দেশে ফিরে যাই। আমি দেশে চলে আসি নিজের বাড়িতে। নিজের বাড়িতে আসার পরেই ভাবি ও রোজা আমাকে দেখে চিনতেই পারছে না, কেননা আমার আগের চেহারা আর এখন নেই। আমাকে দেখে ওরা তো অবাক হয়। তার সাথে আমি কোনো কিছু বলি না। আমি ব্যাগ নিয়ে ভিতরের দিকে যেতে থাকি। তখনই আমি ওখানে ইরাকে দেখতে পাই। আমি তো অবাক হই ইরাকে দেখে। এইদিকে আমার ভাই আমার মাকে নিয়ে হসপিটাল থেকে আসতেছে, কেননা উনি আমার চিন্তায় অসুস্থ হয়ে গেছিল। এখন আমি তাকিয়ে আছি ইরার দিকে, ভাবি আর রোজা তাকিয়ে আছে আমার দিকে। তার সাথে আমার ভাই ও মা আমাকে দেখতেছে। এরপর সব অবাকে তাকিয়ে আছে। আমাকে শুধুমাত্র ভাবি ও রোজা এরা দুজনই চিনতে পারছে না, আর না হয় বাকি 3 জনে চিনতে পেরেছে। আমাকে আমার মা জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? তুই ঠিক হয়ে গিয়েছিস? হ্যাঁ মা, আমি ঠিক হয়ে আছি। ভাই আমার, কত চিন্তায় যে ছিলাম আমি, তোকে বলে বোঝাতে পারবো না। এই তো আমি ঠিক আছি, কিন্তু ওইখানে কেন? আমরা তো জানি না কে এই মেয়ে। আমি মাকে নিয়ে হসপিটাল গিয়েছিলাম। আমি বলতেছি আমি কে, আমি ইরা। তা নাম বলার জন্য কি এইখানে এসেছো? শুধু নাম না, কিছু দেখার জন্য। দেখা যখন হয়ে গিয়েছে তখন আমি চলে যাচ্ছি। যাচ্ছ মানে? নিজের পরিচয় তো দিবে। ওর থেকে জেনে নিবেন। কথাগুলো বলেই এরা চলে যায় এখান থেকে। এরা চলে যাওয়ার পর থেকে আমি ওখানে দাঁড়িয়ে আছি।
একটিবারের জন্য ওকে আটকালাম না। এরা চলে যাওয়ার পর ভাবি ও রোজা তাকিয়ে আছে, কেননা ওদের দুজনের মাথায় কোনো কিছুই ঢুকছে না। তাই ভাবি প্রশ্ন করে, আম্মা উনি কে? আগে তো কখনো দেখিনি। ও ও হচ্ছে আমার আমার খালা হয় উনি। কি খালা? এরপর আমি আমার মা আর ভাইয়াকে ইশারা করি যাতে এখনো কোনো কিছু না বলে, কেননা এখন যদি সব কিছু বলে দেয় তাহলে অনেক সমস্যা। এদিকে রোজাও আমাকে দেখে একদম ফিদা হয়ে গেছে। রোজা তো আমার দিকে তাকিয়ে আছে, চোখই ফেরাতে পারছে না, কেননা আমি আগে অনেক সুন্দর ছিলাম, যার জন্য আমাকে অনেকেই পছন্দ করত। তা উনি এখানে কেন? আমার পড়াশোনা শেষ করতে হবে, তাই এখানে 3 মাস থাকবো। বলি হলো নাকি 3 মাস থাকবে? আমার একটা বোন আছে, যদি ওর সাথে কোনো সমস্যা করে বসে। আপু, আমার কোনো সমস্যা নেই, উনি থাকুক এখানে। ঠিক আছে, আমার বোনের যখন কোনো সমস্যা নেই তখন আমিও কিছু বলবো না। আমি তাহলে এখন রুমে যাই। এদিকে আমি রুমে যাই এবং আমার পিছনে আমার মা ভাইয়াও আসে। ওরা রুমে আসলে আমি দরজা বন্ধ করে দিই। কিরে, দরজা কেন বন্ধ করলি? কারণ এইসব কথা অন্য কেউ শুনলে সমস্যা আছে। তার আগে এটা বল, তোর চেহারা ঠিক হলো কি করে? আমার চেহারাতে কয়েকদিনের ভেতরে ঠিক করে নিয়েছি। তুই নিজেও আগের রূপে ফিরে পেয়েছিস, এটা দেখে আমি সত্যি অনেক খুশি। মা ভাইয়া, তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোমরা আমার পরিচয় একদম গোপন রাখবে, কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না, কেননা রোজার মতিগতি আমার মোটেও সুবিধার মনে হয় না। সে যে কোনো মুহূর্তে আবার আমার উপর ওই দিনের মতো করতে পারে। চিন্তা করছি না, আমি সব কিছু সামলে নিব। ঠিক আছে, তোমরা এখন বাইরে যাও, নয়তো ওরা অন্য কিছু ভাববে। ঠিক আছে। ওরা দুজন বের হয়ে যায়, অন্যদিকে আমি রেস্ট নেই। এরপর আমি রবির সাথে যোগাযোগ করি। কেমন আছেন স্যার? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো স্যার। আপনি কবে এসেছেন? এই তো আমি মাত্র এসেছি। তা তোমাকে যে কারণে আমি কল দিয়েছি, আমি 1 সপ্তাহের মধ্যে জয়েন করব। তুমি স্যারকে বলো আমার কাগজপত্র সব রেডি করার জন্য। সত্যি বলছেন আপনি স্যার? আপনি সত্যি সত্যি জয়েন করবেন স্যার? আমি তাহলে স্যারের সাথে আজকে কথা বলে আপনার কাগজ রেডি করতে বলবো। অন্যদিকে ভাইয়া তখন রুমে যায়। ওদ্রি আর রোজা ভাবির কাছে আসে। এই ছেলেটা এখানে কেন এলো? ওর এখন থেকে পরীক্ষা দিতে সুবিধা হবে, তাই এখানে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত থাকবে। একটা বাইরের ছেলেকে এনে তো খুব খরচ আনো বাড়িয়ে দিলে। খরচ তো করি আমি, তাহলে তোর এত চিন্তা কেন হয় বলো তো? কারণ টাকাগুলো তুমি কামাই করো, অন্য কেউ না। তোমার বোন যদি আমার টাকায় খেতে পারে তাহলে ও কেন পারবে না? দুলা ভাই, আপনি আমাকে খাবারের খোটা দিলেন? দিলাম, কারণ তোমার বোন যা করতেছে এরপরে তো আর কিছু করার থাকে না। এখন কোনো কথা বলো না, আমাকে রেস্ট করতে দাও। আপু, তাহলে আমি ওই রুমে গেলাম। ওই রুমে কেন? ওই রুমে তো আকাশ ঘুমাবে। এর নামই কি আকাশ? হ্যাঁ, ওরা দুজন একই সময়ে হয়েছিল, তাই ওদের নাম রাখা হয়েছে। ও তাই বলো। ও যদি ওখানে ঘুমায় তাহলে আমার বোন কোথায় শুবে? আগে যেখানে ঘুমাইতো সেইখানে। যা ইচ্ছা করো, এই ঘরটা তখন বস্তিখানা। কিছু করার নেই, কেননা ওরা দুজন সবসময় একই সাথে ঘুমাতো। এখানে আসার পর ভালো কথা। তোমার ভাই কবে আসবে? তা ওর জন্য এত দরদ কবে থেকে হলো তোমার? ওর জন্য না, আমি যা আনতে বলেছি তা নিয়ে আসতেই হবে, ওইটার জন্যই বলতেছি। সেই জন্য তো বলি এত দরদ কেন। বেশি কথা না বলে এখন এটা বলো, তোমার ভাই কখন আসবে? ও আসতে লেট হবে। তাহলে আমার কসমেটিক? তোমার কসমেটিক ও কাল পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলেই ভালো। রোজা, তুই তাহলে ওই রুম থেকে নিজের জামাগুলো আর যা কিছু আছে নিয়ে ওই রুমে যা। ঠিক আছে বোন, আমি তাহলে এখনই যাচ্ছি। রোজা আমার রুমে আসে। এখানে এসে দেখে আমি মাত্র গোসল করে টাওয়াল পরে দাঁড়িয়ে আছি। আমাকে এইভাবে দেখে রোজা তো নিজেকে ধরে রাখতে পারছে না। আমি যদিও রোজাকে দেখে লজ্জা পাই, কিন্তু রোজা একটু লজ্জা পাচ্ছে না। কি ব্যাপার, দরজা নক না করে কেন ঢুকলেন? যদি দরজা নক করতাম তাহলে কি এত সুন্দর বডি কি দেখতাম? কি বলেন? কোনো কিছু না, বললাম আপনি অনেক সুন্দর, তার সাথে বডিও 6 প্যাক, আর দেখতে আপনাকে অনেক সুন্দর লাগছে। হয়েছে, এই রাতের বেলায় এর চেয়ে বেশি কিছু বললে অনেক বিরাট ধরনের কিছু ঘটে যেতে পারে। আপনার জন্য তো আমি সবকিছু করতে রাজি, দরকার পড়লে। দেখুন, বেশি কথা বলবেন না। আপনি এখন এখান থেকে যান তাড়াতাড়ি, তাছাড়া আমি কিছু করে ফেলার আগে। কি করবেন? আকাশে আদর করবেন? করেন, আমি মানা করছি কোথায়? বলছিলাম আপনার কি লজ্জা বলতে কিছু নেই? কিছু কি বললেন? লজ্জা কেন হবে? তাছাড়া আপনাকে দেখে অনেক ভালো লাগছে, আপনার যে বডি তার উপরে এত সুন্দর। আচ্ছা, আমি তো এখানে 2 মাস থাকবো, আপনিও ততদিনই থাকবেন। এতে আপনার কি?
আমার দিকে যদি ওইভাবে একটু তাকান তাহলে খুবই ভালো হয়। কোনভাবে? যেভাবে তাকালে আমার প্রতি আপনি কিছুটা দুর্বল হয়ে পড়বেন। আপনার কি মাথা খারাপ? কখনো নিজের ছবি আয়নায় দেখেছেন? আমি কি দেখতে খারাপ নাকি? তারপর রোজা নিজের সব কিছু নিয়ে বেরিয়ে এসে মন খারাপ করে রোজার বোনের কাছে যায়। আপু, এই আপু, আমি কি দেখতে খারাপ? কই না তো। তা তোকে কে কি বললো? না, কিছু না। রোজার রুমে চলে যায়। অন্যদিকে ইরা তো অনেক খুশি আমার সাথে দেখা করতে পেরে, কেননা ইরা আমাকে অনেক ভালোবাসে। সেজন্য ভার্সিটি থেকে অনেক কিছুর বিনিময়ে ঠিকানা জোগাড় করে আমার বাড়িতে আসে। কিন্তু আমাকে আবার দেখতে পেয়ে ইরার তো মনটাই ভালো হয়ে গেছে, তাই না চাইতেও কিছু না বলেই চলে আসে। এখন চলুন আপনাদের তাহলে 2 বছর আগের কাহিনী বলি, যেখানে আপনারা এরাও আমার ব্যাপারে সব জানতে পারবেন। তার সাথে গল্পের যে রহস্য আছে সেটা আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ফ্ল্যাশব্যাক। আমার যেদিন চাকরিতে জয়েন হওয়ার কথা, ওই দিন ছিল আমার ফাইনাল পরীক্ষা। মানে আমি ওই দিন যদি চাকরিতে জয়েন না করি তাহলে এই চাকরি হারাবো। তাই আমি আমার মা ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া ও মা আমাকে চাকরিতে জয়েন করতে বলে। আমি সেজন্য আর্মি ক্যাম্পে চলে যাই। ওখানে আমি লাইনে দাঁড়িয়ে সবার মতো ফর্ম দিয়ে নিজের সব কাগজপত্র নিয়ে চলে আসি। বাসার দিকে আসার পথে আমার সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। এতে করে আমি মেয়েটির উপর পড়ে যাই। নিচে পড়ে গিয়ে আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি, কেননা মেয়েটি অনেক সুন্দর ছিল। মেয়েটিও আমাকে দেখতে ব্যস্ত। আমরা দুজনে ব্যাপারটা বুঝতে পেরে উঠে দাঁড়াই। এদিকে ভেবেছিলাম মেয়েটি আমাকে থাপ্পড় দেবে, কিন্তু মেয়েটি তেমন কিছুই করলো না। উল্টো আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে আছি। এরা আলতোভাবে আমার মুখটা ছুঁয়ে ধরে। এতে করে আমি চমকে উঠি। আস্তে আস্তে চোখ মিলে তাকিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। চোখ মিলে তাকিয়ে দেখি এরা মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। এবার আমার মুখে হাসি ফুটে ওঠে। আমি তো ভেবেছিলাম আপনি আমার মুখে। কি যে বলেন না, আজকাল সামান্য বিষয় নিয়ে কেউ কি থাপ্পড় মারে নাকি? সত্যি আপনি কতটা বুঝেন। আপনার মতো যদি আরও কিছু ভালো মানুষ থাকতো। তা আপনি এইভাবে দৌড়াচ্ছেন কেন? আমার মানিব্যাগ চুরি করে এক লোক পালিয়ে যাচ্ছিল। আমি ওকে খুঁজছিলাম, কিন্তু আপনার সঙ্গে ধাক্কা খেয়ে তাকে হারিয়ে ফেলেছি। ও মা, তাই? আমি কি এতটাই হট সুন্দরী যে আমাকে দেখে সব কিছু ভুলে গিয়েছেন? আসলে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম। এরপর তো চোরটা কোথায় যেন চলে গিয়েছে, খেয়ালই করিনি। ও তাই বুঝি। আমি তো জানি আপনার কোনো দোষ নেই, তাই আপনার জন্য ছোট্ট করে একটা কিছু দেওয়ার আছে। কি সেটা? এই তোর আমার পক্ষ থেকে এর একটু খাতির যত্ন কর। যে হাত দিয়ে আমার শরীর স্পর্শ করেছে ওই হাত ভেঙে দিবি। তার সাথে বাকিটা দরকার নেই। আমি গেলাম, তোর এর ব্যবস্থা কর। এরা ওর পাশে থাকা কিছু ছেলেকে বলে, এ কি ম্যাডাম, আপনি তখন বললেন কি আর এখন বললেন কি? ওই আমি কি করব না করব তা কি আমি তোকে জিজ্ঞেস করে করব নাকি? সিসি কি বলছেন এইসব? আমি তো তা বলিনি। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে একদম মার। এরা চলে যায়। এরা যাওয়ার পর ওই লোকগুলো আমাকে মারার জন্য আসে, কিন্তু আমিও কম না, ওদেরকে মারতে থাকি। কেননা ট্রেনিং করেছি, তাই শত্রুদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় খুব ভালো করে আমি জানি। এদিকে ওদের মেরে অবস্থা খারাপ বানিয়ে দেই। তোদের আমি এত করে বলেছি আমাদের পিছনে লাগতে আসিস না, কিন্তু তোরা কোনো কথাই আমার শুনলি না। এবার বুঝতে পারলি তো আমার পিছনে লাগার অবস্থাটা কি? বুঝতে পেরেছি। প্লিজ আমাদের মাফ করে দিন। আমরা কখনো আপনার সামনে আসবো না। তাহলে তাড়াতাড়ি করে বের হও এখান থেকে। কখনো যদি আমি এই রাস্তাঘাটে তোদের দেখি তাহলে কিন্তু মোটেও ভালো হবে না। আমরা কখনো আপনার সামনে আসবো না। প্লিজ আমাদের যেতে দিন। তার আগে এটা বল, ওই মেয়েটাকে? ওনার নাম ইরা ইসলাম। উনি একজন নামকরা বিজনেসম্যান এর মেয়ে। আমরা তো টাকার লোভে পড়ে এই কাজটা করেছি। তাহলে যা আমার চোখের সামনে থেকে। ওরা চলে যাওয়ার পর বাড়িতে এসে আমার মা আমার ভাইয়াকে এই সুখবরটা দেই। আমাদের পরিবারে কারা কারা থাকে তা তো আপনারা জানেনই, তাই আর নতুন করে কিছু বলতে চাই না। চাকরির ব্যাপারটা জেনে সবাই অনেক খুশি হয়। একে একে আমার ভাইও চলে আসে। ভাইয়া আসার পর ভাইয়া আমার 7 দিন পর চাকরিতে জয়েন। অনেক ভালো সংবাদ। তা কত টাকা তোর স্যালারি? এই তো বেশি না, 80,000 টাকা। কেন বলো তো? এমনি, তোকে তো এখন সংসার চালাতে হবে, তার উপর আমিও বেকার। দেখো ভাইয়া, দুঃখ করো না, আমি আমার পুরো পরিবারের খেয়াল রাখবো। তাছাড়া আমি দেখি তোর কোনো না কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। চিন্তা করো না, আমি চাকরিতে জয়েন্ট হওয়ার পর সর্বপ্রথম ওদের ক্ষমতা দেখাবো, যারা ক্ষমতা দেখিয়ে আমাদের সব কিছু কেড়ে নিয়েছিল। তুই আগে নিজে খেয়াল রাখ, দেখবি কোনো না কোনো উপায় তো আসবেই। চিন্তা করো না ভাইয়া, আমি সবটা দেখে নেব, কোনো চিন্তা করো না। আগে জয়েন্ট হতে দাও আমাকে। পরদিন সকালে
আমি বের হয়ে দেখি নাস্তা বানাচ্ছে। তখন আমার কিছুটা খারাপ লাগে, কেননা আমার মার এখন সংসারে কাজ করতে হয়। কিছুক্ষণ পর আমার ভাই আবির উপর থেকে নেমে আসে। কি দেখছিস? মা কত কষ্ট করে, অথচ তুই বড় ছেলে হয়ে সংসারের কোনো কাজে এলি না। তা তুই কি চাস আমি এখন বিয়ে করি? আমি তো চাই, এতে করে মায়ের থেকে কিছুটা চাপ কমবে। কিন্তু তুই তো চাকরিতে চলে যাবি, তখন আবার কি হবে? আমি না থাকলে কি হয়েছে, মা তো আছে। তাছাড়া মেয়ে দেখলে ছবি আমাকে পাঠিয়ে দিবি, আমিও না হয় দেখবো মেয়ে। বিয়ের পর সংসারে কত যে ঝামেলা হয়, তুই কি তা জানিস? জানতে হবে না, তাছাড়া দেখে শুনে বিয়ে করলেই হবে। তুমি যত তাড়াতাড়ি পারো মেয়ে দেখো, যাতে করে সে মেয়ে মায়ের সাথে রান্না থেকে শুরু করে সব কাজে সাহায্য করে। আমি নিজের মুখে মাকে বললে কেমন একটা দেখাই না, তুই বল। কথাটা তো মন্দ বলনি। আচ্ছা আমি না হয় বলবো। এখন চল তাহলে। তারপর দুজন দুই দিকে চলে যায়। আমি যাই ভার্সিটিতে, কেননা আমার কয়েকদিন পর পরীক্ষা, সেজন্য স্যারের সাথে কথা বলতে এসেছি। তাই আমি স্যারের রুমে গেলাম। স্যার আসবো কি? হ্যাঁ আসো আকাশ। তা হঠাৎ কি মনে করে? কিছু কথা বলার ছিল। কি কথা? আমি এরপর সব কিছু বলতে থাকি। সবটা শোনার পর স্যার কি বলবে বুঝতে পারছে না, তাই উনি একটা সলিউশন দেয়। তারপর আমি সবটা শুনে ভার্সিটি দিকে চলে আসি। এখান থেকে বের হওয়ার সময় আমি এরাকে দেখতে পাই, তাই মুখ লুকিয়ে বেরোতে গেলে এরা বুঝতে পারে। এরা সবটা বুঝতে পারলেও কে হতে পারে সেটা বুঝতে পারেনি, সেজন্য সে ডাক দেয়। এই ছেলে, কে তুমি? আমাকে দেখে এইভাবে লুকিয়ে যাচ্ছ কেন? আসলে আমার মেয়েদের দিকে তাকাতে লজ্জা করে, তাই আমি মুখ লুকিয়ে যাচ্ছি। এই, তোর কণ্ঠটা আমার খুব চেনা চেনা লাগতেছে। কে তুই বলতো? আমি ভার্সিটিতে পড়তাম। মুখ থেকে হাত সরা বলছি। না, সরাবো না। দেখ, তুই যদি না সরিয়ে নিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অনেক ভয়ের পর আমি মুখ থেকে হাতটা সরাই, এতে করে এরা অবাক হয়, তাই আবারও জিজ্ঞাসা করে, তুই এখনো বেঁচে আছিস, তাও আমার সামনেই দাঁড়িয়ে আছিস। হ্যাঁ কেন, আপনার সামনে কি দাঁড়ানো যাবে না? না, যাবে না। তোকে ওই দিন কিছু না হয় করতে পারিনি, কিন্তু আজকে তোকে আমি ছাড়বো না। আমি তো আজকে এখান থেকে যে করেই হোক পালাবই। পালিয়ে কোথায় যাবি? এই ভার্সিটিতে যখন পড়িস, একদিন না একদিন তো আসবি এখানে। ওই দিন বুঝাবো তোকে আমি মজা। মনে রাখিস।